শিশুদেরকে চিকিৎসা করার ক্ষেত্রে প্রথমে আমাদের শিশুদের কেস টেকিং সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে, তাহলে আমরা শিশুদেরকে সঠিক চিকিৎসাটা দিতে পারবো ইনশাআল্লাহ। শিশুদের কেস টেকিং এর ক্ষেত্রে যে সকল বিষয়গুলো বিবেচনা করতে হবে তা আমি এখন ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। 1. পারিবারিক ইতিহাস বিবেচনা করা, যেমন জন্মগত সংক্রমণের উপর ভিত্তি করে নসর নির্বাচন করা। শিশুর পারিবারিক ইতিহাসে যক্ষ্মা, সিফিলিস বা গনোরিয়া আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলে তা শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। তখন সাধারণত টিউবারকুলিনাম, ম্যাডোরিনামের পরিপূরক নেকটামসাল, সিফিলিনাম, কার্সিনোসিন ইত্যাদি ওষুধগুলো প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। যেমন যদি শিশুর পারিবারিক ইতিহাসে ক্যান্সার, যক্ষ্মা বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ইতিহাস পাওয়া যায় তাহলে শিশুর জন্য কার্সিনোসিন খুব ভালো কাজ করবে। শিশুদেরকে চিকিৎসা করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই শিশুর পারিবারিক ইতিহাসে জন্মগতভাবে শিশু কোনো সংক্রমণ নিয়ে জন্মগ্রহণ করছে কিনা তা নির্বাচন করতে হবে বা বিবেচনা করতে হবে। যদি শিশু পারিবারিকভাবে যক্ষ্মার সংক্রমণ নিয়ে জন্মগ্রহণ করে বা সিফিলিস বা গনোরিয়ার সংক্রমণ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে আমাদেরকে সেই অনুযায়ী তাকে একটা নসর দিতে হবে। যদি কোনো শিশু একই রোগে বারবার আক্রান্ত হয় বা ঘন ঘন এই রোগে আক্রান্ত হয় তখন বুঝতে হবে যে তার জন্য একটা নসর প্রয়োজন। তখন তাকে তার পারিবারিক ইতিহাস অনুযায়ী নসরটা দেওয়া হলে তার এই রোগটা আবার পুনরায় হবে না। যেমন একটা কেসের মাধ্যমে আমরা এটা বুঝি। একটি শিশু সার্জারির মাধ্যমে টনসিল এবং এডিনয়েড অপারেশনের পর থেকে সে ঘন ঘন উচ্চ জ্বরে ভুগছে। তার সমস্ত পরীক্ষা নেতিবাচক ছিল। তার পরিবারের উভয় পক্ষের ইতিহাসে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ইতিহাস পাওয়া যায়। তখন তাকে কার্সিনোসিন দেওয়া হয় এবং শিশুটির চেহারা এবং অন্যান্য লক্ষণ দ্বারা নিশ্চিত হয়েছিল যে সে কার্সিনোসিনের রোগী। নিশ্চিত হওয়ার পর তাকে কার্সিনোসিন দেওয়া হয়। কার্সিনোসিন 30 এক ডোজ দেওয়া হয়। এরপর 1 বছরের বেশি সময় তাকে ফলো আপে রাখা হয়। এই সময়ের মধ্যে জ্বরের পুনরাবৃত্তি হয়নি। এই কেসে কার্সিনোসিন দেওয়ার মূল কারণ ছিল তার পরিবারে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ইতিহাস। অর্থাৎ টনসিল এবং এডিনয়েড সার্জারির মাধ্যমে অপারেশন করার পরেও সে বারবার বা ঘন ঘন উচ্চ জ্বরে ভুগছিল। ধরা যাক তার জ্বরের কারণে তাকে বেলাডোনা দেওয়া হইতো। বেলাডোনা দেওয়ার পরে জ্বর ভালো হয়ে যেত, আবার দেখা দিত, আবার বেলাডোনা দেওয়া হইতো, আবার জ্বর দেখা দিত। এই ধরনের রোগে তখন আমাদেরকে যদি কোনো নসর থাকে নসরটা দিতে হবে। তখন আমাদেরকে তার পারিবারিক ইতিহাস অনুযায়ী তাকে একটা নসর দিতে হবে। এই নসরটা দিলে তার এই জ্বরটা আর পুনরায় হবে না। এই কেসে যেমন দেখা যাচ্ছে যে তার মায়ের এবং বাবার উভয় ফ্যামিলিতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে। এই জন্য তাকে কার্সিনোসিন দেওয়া হয়। কার্সিনোসিন দেওয়াতে তার এই জ্বরটি আর পুনরাবৃত্তি হয়নি। পিতামাতার ধাতুগত অবস্থা বিবেচনা করা। কখনো কখনো শিশু পিতামাতার একজনের বা দুইজনের সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করে। যেমন আমরা অনেকেই বলি যে এই শিশুটা তার বাবার মতো হয়েছে বা এই শিশুটা তার মায়ের মতো হয়েছে। অর্থাৎ প্রতিটা শিশুই তার পিতামাতার কারো একজনের বা দুইজনের কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। তাই শিশুদের ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে আমরা যদি পিতামাতার জাতগত অবস্থা বিবেচনা করি তাহলে তার জন্য একটা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। যদি পিতামাতার মধ্যে কেউ লম্বা, পাতলা অর্থাৎ ফসফরাসের জাতগত হয় তাহলে শিশু ফসফরাস, ক্যালক্রিয়াফস বা টিউবারকুলারের জাতগত হতে পারে। যদি পিতামাতা ফসফরাসের জাতগত হয় তাহলে শিশু ফসফরাসের জাতগত হতে পারে বা ক্যালক্রিয়াফস হতে পারে বা টিউবারকুলিনামের জাতগত হতে পারে। শিশুর পিতামাতা যদি টিউবারকুলার জাতগত হয় তাহলে সন্তানও টিউবারকুলার জাতগত হতে পারে। লম্বা এবং সরু জাতগত গঠনের প্রধান ওষুধগুলো হলো, যে সকল মানুষ লম্বা এবং চিকন তাদের জন্য যে সকল ওষুধ ভালো কাজ করবে: ফসফরাস, ক্যালক্রিয়াফস, টিউবারকুলিনাম, ফসফরিক অ্যাসিড, ইরিডিয়াম, ক্রিওজুট, হিপোমেনাস।
ফসফরাস ক্যালকিয়াফাস টিউবারকুলিনাম, অল টিউবারকুলার রেমেডি, ফসফরিক অ্যাসিড, ইরিডিয়াম, থিওজুট, হিপোমেনাস। এই ওষুধের রোগীরা লম্বা হয় এবং পাতলা গঠনের হয়। গর্ভাবস্থার সময়ের ঘটনাবলী বিবেচনা করা। এর গুরুত্ব শিশুর প্রায় 12 বছর হওয়া পর্যন্ত থাকে। গর্ভাবস্থায় মায়ের মানসিক সমস্যা বিবেচনা করা। গর্ভাবস্থায় দুঃখের প্রভাব। যদি গর্ভাবস্থায় মায়ের কোনো দুঃখ পেয়ে থাকে, গর্ভাবস্থায় যদি মা কোনো দুঃখ পেয়ে থাকে, এর প্রভাবে কোনো সমস্যা দেখা দিলে গ্রাফাইটিস ভালো কাজ করে। এটা ডাক্তার ফোবিস্টারের মতে। ভয়ের ঘটনা। রোগী যদি গর্ভাবস্থায় ভয় পায় আর সেই ভয়টা তার মধ্যে থেকে যায়, তাহলে ওপিয়াম ভালো কাজ করে। যদি গর্ভাবস্থায় মা কোনো ভয় পায় আর এই ভয়টা যদি তার মধ্যে থেকে যায় বা বাকি থাকে, তাহলে ওপিয়াম ভালো কাজ করে। ভয়ের প্রভাব। গর্ভাবস্থায় যদি মা কোনো ভয় পায়, এর প্রভাবে শিশুর মধ্যে কোনো সমস্যা দেখা দিবে, অর্থাৎ যদি গর্ভাবস্থায় মায়ের ভয়ের ইতিহাস থাকে কিন্তু ভয়টা তার মধ্যে বাকি না থাকে এবং জন্মের পর শিশুটি খিঁচুনিতে আক্রান্ত হয়, তাহলে জেলসিমিয়াম ভালো কাজ করে। যদি গর্ভাবস্থায় মায়ের ভয়ের ইতিহাস থাকে কিন্তু ভয়টা তার মধ্যে বাকি না থাকে এবং জন্মের পর শিশুটি খিঁচুনিতে আক্রান্ত হয়, তাহলে তার ওষুধ হবে জেলসিমিয়াম। ক্ষোভ বা অসন্তুষ্টি। গর্ভাবস্থায় মা তার ক্ষোভ অসন্তুষ্টি নিজের মধ্যে চাপা দিয়ে রাখে বা অন্যের প্রতি তীব্র অনুভূতি প্রবণ থাকে, কিন্তু তা যদি প্রকাশ না করে, তাহলে তার ওষুধ হবে স্ট্যাবিসিডিয়া। গর্ভাবস্থায় দীর্ঘদিন উদ্বেগ বা তীব্র আতঙ্কের মধ্যে থাকলে কোস্টিকাম ভালো কাজ করবে। অর্থাৎ গর্ভাবস্থায় যদি মা কোনো বিষয়ে মারাত্মক উদ্বেগে থাকে বা তীব্র আতঙ্কের মধ্যে থাকে, যেমন অনেক ফ্যামিলিতে দেখা যায় যে মায়েরা এই বিষয়ে আতঙ্ক থাকে যে তার গর্ভের সন্তান যদি ছেলে না হয় তাহলে তাকে অনেক কথা শুনতে হবে। এটা নিয়ে সে অনেক সময় অনেক আতঙ্কের মধ্যে থাকে বা উদ্বেগের মধ্যে থাকে, যদি মেয়ে হয় তাহলে তার কি হবে বা তার মেয়ের সাথে কি সবাই বাল ব্যবহার করবে কিনা, এই ধরনের অনেক উদ্বেগ নিয়ে থাকে। তাদের জন্য কিন্তু কোস্টিকাম খুব ভালো কাজ করবে, মানে তাদের সন্তানদের জন্য। জন্ম হওয়ার পর যদি সন্তানের কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু তাদের জন্য কোস্টিকাম খুব ভালো কাজ করবে। কেস ডাক্তার জে.এইচ. ক্লার্ক একটি নবজাতক শিশুর ক্রনিক খিঁচুনির কেস উল্লেখ করেন। তিনি শিশুটির মায়ের গর্ভাবস্থার ইতিহাস নিতে গিয়ে জানতে পারেন তিনি প্রসবের কয়েকদিন আগে তার বাইকে রাস্তায় জীবন্ত দগ্ধ হতে দেখে চরম মানসিক আঘাত পেয়েছিলেন। তিনি প্রসবের কয়েকদিন আগে তার বাইকে রাস্তায় জীবন্ত দগ্ধ হতে দেখে চরম মানসিক আঘাত পেয়েছিলেন। ডাক্তার জে.এইচ. ক্লার্ক গর্ভাবস্থায় মায়ের মানসিক আঘাতের ফলে শিশুর খিঁচুনি এই লক্ষণের উপর ভিত্তি করে শিশুটিকে জেলসিমিয়াম দেন। জেলসিমিয়াম দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে খিঁচুনি উপশম হয় এবং শিশুটি সম্পূর্ণ আরোগ্য হয়। আমাদের সবাইকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, গর্ভাবস্থায় যদি মা কোনো ভয় পায়, এর ফলে সন্তান হওয়ার পর যদি সন্তানের মধ্যে খিঁচুনি দেখা দেয়, তাহলে তার একমাত্র ওষুধ হবে জেলসিমিয়াম, যদি তার মধ্যে ভয়টা বিদ্যমান না থাকে। আর যদি ভয়টা বিদ্যমান থেকে যায় তাহলে তার ওষুধ হবে ওপিয়াম। একটু পরে একটা কেস আসতেছে ওপিয়ামের। ডাক্তার ডি.এম. ফোবিস্টার একটি কেস বর্ণনা করেন যে একটি শিশু হাঁটার সময় পড়ে যাওয়ার ভয়ে মারাত্মকভাবে ভীত ছিল। একটি শিশু হাঁটার সময় পড়ে যাওয়ার ভয়ে মারাত্মকভাবে ভীত ছিল, যার কারণে সে খুব কষ্ট করে হাঁটতো। মানে সে হাঁটার সময় পড়ে যাবে এই ভয়ে সে হাঁটতে পারতো না। যখন হাঁটতো তাকে অনেক কষ্ট করে হাঁটতে হইতো। মায়ের গর্ভাবস্থার ইতিহাস নিতে গিয়ে জানা গেল যে গর্ভাবস্থার শেষ মাসে একটি কুকুর অপ্রত্যাশিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। এতে তিনি ভীষণ ভয় পান। মায়ের ভয়ের এই ঘটনার উপর ভিত্তি করে তাকে ল্যাক্টেনেনাম 200 এর একটি ডোজ দেওয়া হয়। এতে শিশুটি পরের দিন থেকে ভয় ছাড়াই হাঁটতে শুরু করে। যদি কোনো রোগীর উপর কোনো কুকুর ঝাঁপিয়ে পড়ে, এর ফলে যদি রোগী অত্যন্ত ভয় পায় বা মারাত্মক ভয় পায়, এই কারণে তার মধ্যে যে কোনো সমস্যায় দেখা দিক, তার একমাত্র ওষুধ কিন্তু ল্যাক্টেনেনাম। আরেকটি কেস, 5-6 মাসের একজন গর্ভবতী মহিলা, তিনি বাহির থেকে তার শুকনো কাপড় আনার জন্য ঘরের বাহিরে যান। তখন বাহিরে প্রবল বাতাস প্রবাহিত হচ্ছিল। তখন একটি গাছ ঝড়ের কারণে একবার এদিক আরেকবার ওদিক দুলছিল।
গাছের ছায়া যখন মহিলার কাছে আসতেছিল তখন তিনি মনে করলেন কেউ যেন তাকে ধরতে আসছে। তিনি ভয়ে অজ্ঞান হয়ে যান। তার বাচ্চা হওয়ার পর যখন বাচ্চার বয়স 3-4 মাস হয় তখন বাচ্চার খিঁচুনি দেখা দেয়। ডাক্তার গর্ভাবস্থায় এই ভয়ের কথা শোনার পর তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি এরপর কাপড় আনতে আর বাহিরে গিয়েছিলেন? রোগিণী বললেন, এরপর থেকে আমি আর কখনো কাপড় আনতে বাহিরে যাইনি। অর্থাৎ তার মধ্যে ভয় এবং আতঙ্কটি রয়ে গিয়েছিল, এজন্য তিনি আর কাপড় আনতে বাহিরে যান নাই। মায়ের মধ্যে ভয়টি রয়ে যাওয়ার কারণে বাচ্চাটি খিঁচুনিতে আক্রান্ত হয়, তাই তাকে ওপিয়াম দেওয়া হয়, এতে বাচ্চাটি আরোগ্য হয়। গর্ভাবস্থায় ভয় পাইছে, দুইটা কেসে আমরা জানলাম গর্ভাবস্থায় ভয় পাওয়ার কারণে শিশু খিঁচুনিতে আক্রান্ত হয়েছে। একজনকে দেওয়া হয়েছে ওপিয়াম, আরেকজনকে দেওয়া হয়েছে জেলসিমিয়াম। জেলসিমিয়াম দেওয়া হয়েছে এর কারণ মায়ের মধ্যে ভয়টা বর্তমান ছিল না, আর ওপিয়াম দেওয়া হয়েছে কারণ তার মধ্যে ভয়টা বর্তমান ছিল। এই দুইটা পার্থক্য কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা ওপিয়ামের রোগীকে জেলসিমিয়াম দিব, জেলসিমিয়ামের রোগীকে ওপিয়াম দিব, রোগী কিন্তু আরোগ্য হবে না। মনে রাখতে হবে শিশুর শারীরিক বা মানসিক যে কোনো সমস্যার ক্ষেত্রে 12 বছর পর্যন্ত বাচ্চাদের যে কোনো সমস্যায় মায়ের গর্ভাবস্থার ইতিহাস নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, শিশুর শারীরিক বা মানসিক যে কোনো সমস্যার ক্ষেত্রে 12 বছর পর্যন্ত বাচ্চাদের যে কোনো সমস্যায় মায়ের গর্ভাবস্থার ইতিহাস নিতে হবে। যদি মায়ের গর্ভাবস্থার ইতিহাস নেই তাহলে আমরা শিশুর জন্য ভালো সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। গর্ভাবস্থায় মায়ের তীব্র অসুস্থতা বিবেচনা করা। গর্ভাবস্থায় যদি মায়ের বারবার গলার প্রদাহের ইতিহাস থাকে এবং শিশুটি জীর্ণশীর্ণ হয় তাহলে স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। যদি গর্ভাবস্থায় মায়ের স্টাফাইলোকক্কিন জীবাণু সংক্রমণের বা বারবার পুঁজযুক্ত ব্রণ, মাড়ি ফোলা, ফিস্টুলা, স্তনে পুঁজযুক্ত ফোড়া হওয়ার ইতিহাস থাকে তাহলে স্টাফাইলোকক্কিন ভালো কাজ করে। যদি গর্ভাবস্থায় মায়ের স্টাফাইলোকক্কিন জীবাণু সংক্রমণের বা বারবার পুঁজযুক্ত ব্রণ, মাড়ির ফোড়া, ফিস্টুলা, স্তনে পুঁজযুক্ত ফোড়া হওয়ার ইতিহাস থাকে তাহলে স্টাফাইলোকক্কিন ভালো কাজ করে। গর্ভাবস্থায় মায়ের হাম হওয়ার ইতিহাস থাকলে এবং খুব অল্প বয়সে শিশুটির হাঁপানি দেখা দিলে মরবিলিনা ভালো কাজ করে। যদি গর্ভাবস্থায় মায়ের হামের ইতিহাস থাকে এবং খুব অল্প বয়সে শিশুটির হাঁপানি দেখা দেয় তাহলে মরবিলিনা খুব ভালো কাজ করে। গর্ভাবস্থায় মায়ের চিকেন পক্স হওয়ার ইতিহাস থাকলে বাচ্চার জন্য বেরিসিলা খুব ভালো কাজ করে। গর্ভাবস্থায় মায়ের চিকেন পক্স হওয়ার ইতিহাস থাকলে বাচ্চার জন্য বেরিসিলা খুব ভালো কাজ করে। গর্ভাবস্থায় মায়ের নিউমোনিয়া হওয়ার ইতিহাস থাকলে এবং শিশুটি ঘন ঘন লো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগলে নিউমোকক্কিন ভালো কাজ করে। যদি গর্ভাবস্থায় মায়ের নিউমোনিয়া হওয়ার ইতিহাস থাকে এবং শিশুটি ঘন ঘন লো রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ফুসফুসের নিচের মানে গলা থেকে নিচের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে এটা বারবার ইনফেকশন দেখা দেয়, এই জায়গায় বারবার ইনফেকশন দেখা দেয় তাহলে নিউমোকক্কিন ভালো কাজ করে। এখন যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় মায়ের টাইফয়েড হওয়ার ইতিহাস থাকলে এবং বাচ্চার ঘন ঘন গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে টাইফোডিনাম ভালো কাজ করে। গর্ভাবস্থায় মায়ের টাইফয়েড হওয়ার ইতিহাস থাকলে এবং বাচ্চার ঘন ঘন গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে টাইফোডিনাম ভালো কাজ করে। অনেক শিশুদের এই সমস্যাটা দেখা দেয়, মায়ের গর্ভাবস্থায় টাইফয়েড হয়েছে এরপর থেকে তার বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছে, তাদের জন্য কিন্তু টাইফোডিনাম খুব ভালো কাজ করবে। অনেক সময় নাক্স, মাক্সল বা অন্যান্য মেডিসিন দিলে শিশু কিছুটা আরোগ্য হয় কিন্তু পুনরায় আবার এই সমস্যাটা দেখা দেয়। তাদেরকে যদি টাইফোডিনাম দেওয়া হয় তাহলে কিন্তু সে সম্পূর্ণভাবে আরোগ্য হবে। গর্ভাবস্থায় মায়ের মামস হওয়ার ইতিহাস থাকলে এবং শিশুটির হাঁপানি দেখা দিলে বা গ্ল্যান্ড ও লিম্ফ নোডগুলো ফুলে গেলে পেরোটিডিনাম ভালো কাজ করে। গর্ভাবস্থায় যদি মায়ের মামস হওয়ার ইতিহাস থাকে এবং শিশুটি হাঁপানি দেখা দেয় বা তার গ্ল্যান্ডগুলো বা লিম্ফ নোডগুলো ফুলে যায় তাহলে প্যারোটিডিনাম ভালো কাজ করে।
গর্ভাবস্থায় মায়ের রক্তদুষ্টতা দেখা দেওয়ার ইতিহাস থাকলে এবং শিশুটির চর্মে সমস্যা দেখা দিলে পাইরোজিনাম ভালো কাজ করে। গর্ভাবস্থায় মায়ের রক্তদুষ্টতা দেখা দেওয়ার ইতিহাস থাকলে এবং শিশুটির চর্মে সমস্যা দেখা দিলে পাইরোজিনাম ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: ঘন ঘন টনসিলের প্রদাহের সাথে উচ্চ জ্বর দেখা দিলে স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। ঘন ঘন টনসিলের প্রদাহের সাথে উচ্চ জ্বর দেখা দিলে স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। আমরা সবাই জানি যে স্ট্রেপ্টোকক্কিন আর বেলাডোনা একই ধরনের কেসে ব্যবহার হয়। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আমরা কখন বেলাডোনা দিব আর কখন স্ট্রেপ্টোকক্কিন দিব? বেলাডোনা এবং স্ট্রেপ্টোকক্কিনের সিম্পটম কিন্তু একই। টনসিল লাল থাকে, মানে অত্যাধিক রক্তাধিক্যতা দেখা দেয়, তারপর জ্বর থাকে, ব্যথা একই ধরনের থাকে। কিন্তু কখন আমরা স্ট্রেপ্টোকক্কিন দিব আর কখন বেলাডোনা দিব? কারো জানা আছে? বেলাডোনা আমরা দিব যখন একৈটা অবস্থা নিয়ে আসবে। একৈটা অবস্থা আসছে, আমরা বেলাডোনা দিলাম, ভালো হয়ে গেল, কিন্তু কদিন পরে আবার দেখা দিল, আমরা বেলাডোনা দিলাম, আবার ভালো হয়ে গেল, আবার কিছুদিন পরে আবার দেখা দিল। তখন যদি তাকে স্ট্রেপ্টোকক্কিন দেওয়া হয় তাহলে তার পুনরাবৃত্তিটা রোধ হবে। এখানে কি বলা হয়েছে যে ঘন ঘন টনসিলের প্রদাহের সাথে উচ্চ জ্বর দেখা দিলে স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। অর্থাৎ যদি কারো বারবার টনসিলের প্রদাহ দেখা দেয়, এর সাথে উচ্চ জ্বর থাকে, যেটা বেলাডোনা দিলে ভালো হয়ে যায় কিন্তু আবার দেখা দেয়, তখন তাকে স্ট্রেপ্টোকক্কিন দিলে এটা স্থায়ীভাবে আরোগ্য হবে। আরেকটি ক্লিনিক্যাল টিপস হলো ঘন ঘন পুঁজযুক্ত ব্রণ, পুঁজযুক্ত মাড়ির ফোড়া, পুঁজযুক্ত ফিস্চুলা বা স্তনে পুঁজযুক্ত ফুরা দেখা দিলে স্টাফাইলোকক্কিন ভালো কাজ করে। যদি কারো ঘন ঘন পুঁজযুক্ত ব্রণ দেখা দেয়, মানে ব্রণে অনেক পুঁজ হয়, মাড়িতে ফোড়া দেখা দেয় যাতে অনেক পুঁজ থাকে, তারপরে ফিস্চুলা থেকে পুঁজ নির্গত হয়, স্তনে পুঁজযুক্ত ফুরা দেখা দেয়, তাদের জন্য স্টাফাইলোকক্কিন ভালো কাজ করে। তবে স্টাফাইলোকক্কিনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের শরীরে কোনো জ্বর থাকে না। নিচে এরা পার্থক্য আসতেছে পাইরোজেনের সাথে স্টাফাইলোকক্কিনের পার্থক্য। আরেকটি ক্লিনিক্যাল টিপস হলো নিউমোনিয়ার পর হার্ট আক্রান্ত হলে নিউমোকক্কিন ভালো কাজ করে। যদি কারো নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার পর যদি তার হার্ট আক্রান্ত হয়, হার্টে কোনো সমস্যা দেখা দেয়, যেমন বুক ধড়ফড় করা, এরিথমিয়া ইত্যাদি দেখা দেয়, তখন তার ওষুধ হবে নিউমোকক্কিন। যদি কারো নিউমোনিয়া হওয়ার পর হার্ট আক্রান্ত হয়, তাকে যদি নিউমোকক্কিন না দেওয়া হয় তাহলে কিন্তু সে স্থায়ীভাবে আরোগ্য হবে না, তাকে অবশ্যই নিউমোকক্কিন দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য স্টাফাইলোকক্কিন এবং পাইরোজেন, এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য হলো স্টাফাইলোকক্কিন এবং পাইরোজেন উভয় ওষুধই দেহে ঘন ঘন পুঁজ হওয়ার প্রবণতা রয়েছে। দুইটা ওষুধই শরীরে পুঁজ হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো পাইরোজেনে পুঁজ হওয়ার সাথে উচ্চ জ্বর থাকে এবং স্রাব হয় অত্যন্ত দুর্গন্ধযুক্ত, আর স্টাফাইলোকক্কিনে পুঁজ হওয়ার সাথে জ্বর থাকে না এবং স্রাব পাইরোজেনের মতো দুর্গন্ধযুক্ত নয়। এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই পার্থক্যটা সবার প্রয়োজনে দৈনিক একবার করে হলো পড়া দরকার, যাতে এটা আমাদের মাথায় গেঁথে যায়। এটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা কেস বলবো। এই কেসটা আমার খুবই পছন্দের, আর এই কেসটার মাধ্যমে আমি অনেক উজ্জীবিত হই বা হোমিওপ্যাথির প্রতি আমার আস্থা অনেক বেড়ে যায়, মানে আমার খুব পছন্দের একটা কেস। কেসটা হলো ডাক্তার পিয়ারি স্মিথের। একদিন 10 বছরের একটি ছেলেকে অ্যালোপ্যাথিক হাসপাতালের আউটডোরে নিয়ে আসা হয়। তার বাবা মা তাকে নিয়ে এসেছেন কারণ তারা দেখতে পান যে তাদের সন্তানের প্রায় পেট ব্যথা করে। ছেলেটির মা অ্যাপেন্ডিসাইটিসের ভয় করছিলেন, তার অ্যাপেন্ডিক্সের স্থানে কিছুটা স্পর্শকাতরতা ছিল, মানে হালকা ব্যথা ছিল। তখন তাকে কিছু ঔষধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিছুদিন পর মাঝরাতে তার বাবা মা শিশুটিকে নিয়ে আসেন। তখন বাচ্চাটি অজ্ঞান ছিল, পেট একেবারেই শক্ত ছিল।
বাচ্চার পেটটি কাটা হয়, মানে তার অ্যাপেন্ডিক্সটি বাস্ট হয়ে গেছে, আমরা যেটা জানি বা বলি অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছে। তখন বাচ্চার পেটটি কাটা হয় এবং যখন পেটটি কাটা হয় তখন পেট থেকে পুজের একটি দলা বেরিয়ে আসে, মানে প্রচুর পুজ বের হয়ে আসে। তার পুরো পেট পুজে পূর্ণ ছিল। এই অবস্থাটি মাঝে মাঝে দেখা যায়, মানে এই ধরনের রোগী খুব কম পাওয়া যায়। তাকে নতুন নতুন কিছু অসাধারণ ওষুধ, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন শরীরের ভিতরে বাহিরে মুখে ইনজেকশনের মাধ্যমে দিয়ে 3 দিনের মধ্যে বাচ্চাটিকে ভালো করা হয়। তাকে নতুন নতুন কিছু অসাধারণ ওষুধ, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন শরীরের ভিতরে বাহিরে মুখে ইনজেকশনের মাধ্যমে দিয়ে 3 দিনের মধ্যে বাচ্চাটিকে ভালো করা হয়। বাচ্চাটির বাবা মা এসে প্রফেসরকে ধন্যবাদ দিয়ে তারা খুব খুশি বলে জানান। সাধারণত এই ধরনের রোগী কিন্তু বাঁচে না, কিন্তু তাকে 3 দিনের মধ্যে ভালো করা হয়। তখন প্রফেসর বলেন, আমি মনে করি শিশুটি জীবন রক্ষা পেয়েছে, কারণ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের কাছে এখন অনেক অস্ত্র রয়েছে এবং আমি খুবই সন্তুষ্ট। সব ঠিক ছিল, কিন্তু একদিন পর বাচ্চাটি তেমন ভালো ছিল না। বমির কারণে সে কিছুই খেতে বা কোনো তরল সহ্য করতে পারছিল না, তাই সে শীর্ণ হতে লাগলো। কিছুদিন পরে সম্পূর্ণ শীর্ণ হয়ে গেল এবং সে কিছুই খেতে বা পান করতে পারছিল না। তারা আরেকটি অ্যানিমিয়া দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে তা সহ্য করতে পারেনি, এটা বেরিয়ে আসছিল। তারা গ্লুকোজের একটি ইনজেকশন ইত্যাদি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটি সেখানে ফুলা সৃষ্টি করছিল, এটি শোষিত হচ্ছিল না, মানে তাকে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ বা অন্যান্য জিনিস দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু যেখানে ইনজেকশন করা হয় সাধারণত ইনজেকশন দিলে সেটা শরীরে ছড়ায় যায়, কিন্তু তারটা না ছড়ায় সেই জায়গায় একটা ফুলা তৈরি করছিল, মানে শোষিত হচ্ছিল না। শিশুটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল। তখন তার ডাক্তাররা হতাশ হয়ে পড়েন। তখন প্রফেসর শিশুটির বাবা মাকে ডেকে বলেন, আমি খুবই দুঃখিত, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সংক্রামক আবার ফিরে এসেছে। আমরা সবভাবে চেষ্টা করেছি, আমাদের আর কিছুই করার নাই। শিশুটি সম্ভবত হারিয়ে গেছে। আমরা 10টার দিকে একবার, 4টার দিকে আরেকবার চেষ্টা করেছি। আমরা পেনিসিলিন ইনজেকশন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু শিশুটির বয়স মাত্র 10 এবং তার শিরা খুবই চিকন। সেখানে একটি ছিদ্র করতে হবে এবং এটি খুঁজে বের করতে হবে, এটা খুবই কঠিন কাজ। মানে তারা বলছে যে আর তাদের কিছু করার নেই। প্রফেসরের একজন সহকারী ছিল ডাক্তার পিয়ার স্মিথের ছাত্র। প্রফেসর বিকাল 4টায় শিশুটিকে দেখে যাওয়ার পর প্রফেসরের সহকারী ডাক্তার পিয়ার স্মিথকে ফোন করে বলেন, ডাক্তার, আমি এই শিশুটির জন্য খুবই কষ্ট পাচ্ছি। আমি তাকে আমার হৃদয় দিয়ে ফেলেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমি তাকে সুস্থ হতে দেখে খুব খুশি হয়েছিলাম। এখন সে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এবং সে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আপনার কোনো পরামর্শ আছে কি? মানে ডাক্তার পিয়ার স্মিথকে বলতেছে, মানে তার কোনো চিকিৎসা আছে কিনা। তাকে সাহায্য করার জন্য আমি সবকিছু করতে পারি। তখন ডাক্তার পিয়ার স্মিথ বলেন, অবশ্যই হোমিওপ্যাথির অনেক অস্ত্র আছে। কিন্তু এটা নিয়ে হাসাহাসি করার মতো ঘটনা ছিল না। ডাক্তার পিয়ার স্মিথ বলতেছেন যে অ্যালোপ্যাথি পারে না, এখন হোমিওপ্যাথির কাছে আসছে। মানে এই ধরনের কিছু বলার মতো অবস্থা তখন ছিল না। এটা খুবই গুরুতর কেস ছিল। ছেলেটি কথা বলতে পারছে না, বেচারা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, তার খুব জ্বর ছিল এবং কেসটি হারিয়ে গেছে বলে মনে হচ্ছে, মানে তার সেপ্টিসিমিয়া হয়ে গিয়েছে। আমি বললাম, তুমি তাকে প্রথমে আর্নিকা টেনেম দাও। ডাক্তার পিয়ার স্মিথ বলতেছে যে তার শিষ্যকে, তুমি তাকে প্রথমে আর্নিকা টেনেম দাও। আর্নিকা কেন? কারণ সেখানে জাইমোটিক ডিজিজ হলো বাহির হতে জীবাণু প্রবেশ করিয়া বর্ধিত হইলে যে রোগ উৎপন্ন হয় তাকে জাইমোটিক ডিজিজ বলে। কারণ সেখানে জাইমোটিক ডিজিজ রয়েছে, সংক্রামক আছে, আঘাত আছে। আঘাতটা হলো তাকে যে সার্জারি করা হয়েছে, সার্জারির কারণে তার একটা আঘাতের ইতিহাস আছে। এই সার্জারির মাধ্যমে তার আঘাত লাগতে পারে।
আঘাতের ওষুধ সাধারণত আর্নিকা। যদি আমরা রেপার্টরিতে দেখি লেখা আছে ফিভার, জাইমোটিক ফিভারস, এখানে আর্নিকা ফার্স্ট গ্রেডে আছে। সুতরাং আর্নিকা তাকে সাহায্য করতে পারে। এটি একটি বিস্ময়কর ওষুধ। আমি তাকে বললাম আজ 4টায় তাকে আর্নিকা দাও এবং আগামীকাল সকালে যখন সে ঘুম থেকে উঠবে তখন তাকে পাইরোজিনাম 10 ml একটি ডোজ দিবে। পাইরোজিনাম দেওয়ার কারণ শরীরে পুঁজ হওয়ার সাথে জ্বর দেখা দিলে পাইরোজিনাম ভালো কাজ করে। বিকেল 4টায় আর্নিকার পাউডারটি শিশুটিকে খাওয়ানো হয়। রাত 10টার দিকে প্রফেসর তার সহকারীকে পেনিসিলিনের একটি ইনজেকশন দেওয়ার জন্য চেষ্টা করতে বলেন। অন্যরা অন্য যে সকল ডাক্তাররা ছিল তারা এতে আগ্রহী ছিল না, কারণ তারা জানতো যে 10 বছরের একটি ছেলের শিরা খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। এছাড়াও তারা আগে এমনটি করেছে, সে পেনিসিলিন শোষণ করছিল না, তাই তারা বলল এটা করে কি লাভ। তাকে যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো হয়েছে এটা কেউ জানতো না। তারা বলতেছে যে পেনিসিলিন তাকে দিয়ে লাভ কি, সে তো এটা শোষণ করতে পারতেছে না। এটা শুধুমাত্র বাবা মাকে সন্তুষ্ট করার জন্য বলার জন্য আমরা কিছু করছি, আমরা চেষ্টা করতেছি, আমাদের আর কিছু করার নেই। কিন্তু এটা খুবই ভুল। তখন প্রফেসর অনেকদিন পর সকাল 10টায় এসে রোগী দেখবেন বলে চলে যান। প্রফেসর পরের দিন সকাল 10টায় এসে এই শিশুটাকে দেখবে এই বলে চলে যান। বাচ্চাটি তখন ঘুমিয়েছিল। অন্য যে সকল ডাক্তাররা ছিল তারা বলল ঘুম খুব ভালো, তাই তাকে কাল সকাল পর্যন্ত ঘুমাতে দাও। সে যখন ঘুমাইতেছে তাকে ডিস্টার্ব করো না, তাকে ঘুমাইতে দাও। প্রফেসরের সহকারী নার্সকে বলল কাল সকাল 6টায় যেন দ্বিতীয় পাউডারটি ছেলেটিকে খাওয়ানো হয়। 6টায় নার্স তাকে দ্বিতীয় পাউডারটি খাইয়ে দিল, পাইরোজিনের ডোজটা তাকে দেওয়া হলো। 9টায় বা 10টায় প্রফেসর তার সহকারীকে নিয়ে আসলেন। প্রফেসর যখন ছেলেটির দিকে তাকালেন তিনি দেখলেন ছেলেটি হাসছে এবং বলছে দয়া করে আমাকে কিছু পান করতে দাও। কিন্তু নার্স বলল আমি তাকে কিছুই পান করতে দিব না, কারণ আমি জানি সে আবার বমি করবে, কারণ এর আগে তাকে যাই দেওয়া হতো সে তা বমি করে ফেলে দিত। এই জন্য নার্স বলতেছে আমি তাকে কিছুই দিব না, কারণ তাকে যাই দেওয়া হোক সে তা বমি করে ফেলে দিবে। তখন প্রফেসর বলল দিয়ে দেখো। তখন তাকে 1 আধা চামচ পানি দেওয়া হলো। যখন পানি তার মুখে দেওয়া হলো সে খুব খুশি হয়েছিল এবং সবাই এত খুশি হয়েছিল যে তারা সবাই হাঁ করে তাকিয়েছিল, কারণ সে বমি করেনি। সে আরো চাইলো, তাকে আরো দেওয়া হলো। সে এভাবে পুরো গ্লাসটি পান করলো। এরপর তারা তাকে একটু দুধ খাওয়ানোর চেষ্টা করে। সে এটি খুব ভালোভাবে হজম করতে পারলো। অবিশ্বাস্যভাবে 2 দিন পরে পুজ নির্গত হওয়ার জন্য যে ড্রেনটি করা হয়েছিল তা খুলে ফেলা হয়, কারণ সেখান থেকে নিষ্কাশনের জন্য কোনো পুজ ছিল না। এবং 5 দিন পর সে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যায়। এখন প্রশ্ন হলো কি তাকে সুস্থ করেছে? সে কি এমনিতেই সুস্থ হয়ে গেল? সবার কাছে তো এই প্রশ্নটা জাগলো যে সে কিভাবে সুস্থ হইল। সে কি এমনিতেই সুস্থ হয়ে গেল 5 দিনের মধ্যে, যে রোগী মারা যাওয়ার কথা? তার বাবা মা খুব খুশি হয়েছিল, কারণ সে তো মারা যাবে সবাই নিশ্চিত হয়ে গেছে। সেই জায়গায় 5 দিনের মধ্যে সুস্থ হয়ে সে বাড়িতে চলে গেছে, এই জন্য তার বাবা মা খুব খুশি ছিল। অন্যান্য সহকারীরাও জানতো না এটি কিভাবে হয়েছে, এমনকি নার্সও জানতো না তিনি কি খাইয়েছিলেন। ডাক্তার পিয়ার স্মিথ বলেন আমার সহকারী প্রফেসরের কাছে গিয়ে বলেন শিশুটি কিভাবে সুস্থ হয়েছে এটা আমি আপনাকে বলবো। আমি তাকে 2টি হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলাম। ডাক্তার পিয়ার স্মিথের সহকারী প্রফেসরের কাছে গিয়ে বলেন আমি তাকে 2টি হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলাম, যার ফলে এই শিশুটা সুস্থ হয়েছে। প্রফেসর ছিল খুবই বুদ্ধিমান। তিনি তখন বলেন যদি আমি কখনো অসুস্থ হই তাহলে আমি হোমিওপ্যাথিক ওষুধ খাবো। প্রফেসরও অবাক হয়ে গেছে যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার কারণে মৃত শিশুটি সুস্থ হয়ে গেছে। এই জন্য উনি বললেন যে আমি যদি কখনো অসুস্থ হই তাহলে আমি হোমিওপ্যাথিক ওষুধ খাবো। এই ধরনের কিন্তু অনেক কেস পাওয়া যায়। এমন একটা কেস শুনছিলাম, আমার এক বড় ভাই আছে, ওনার বোনের কিডনিতে পাথর হয়েছে, এটা অপারেশন করা হয়েছিল। বয়স একবারে কম, নতুন বিয়ে হয়েছে।
কিডনির পাথরের অপারেশন করার পর কিছুদিন পরে ইনফেকশন দেখা দেয়। এই ইনফেকশন থেকে তাকে পরে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে কিছুদিন থাকার পরে উনি মারা যায়। ওনার সিমটম গুলো সেম একই ছিল, কিডনি অঞ্চলে পুজ হয়ে গেছে এবং জ্বর ছিল, উচ্চ জ্বর ছিল। আমি তাকে বলছিলাম যে আপনি চেষ্টা করেন পাইরোজেন খাওয়ানোর জন্য, মানে উনি বলছিলেন যে আইসিইউতে তো ঢুকার সুযোগ নেই, উনি খাওয়াইতেও পারেনি, পরে মারা যায়। আচ্ছা, যদি আইসিইউ এর কোনো রোগী আপনি পান বা আপনার কোনো আত্মীয় স্বজনই থাকে, তখন কিভাবে ওষুধটা খাওয়ানো যায়? এমন কারো মাথায় কোনো বুদ্ধি আছে কিভাবে খাওয়ানো যেতে পারে আইসিইউ রোগীদেরকে ওষুধ? কেন অ্যালোপ্যাথিক ডাক্তাররা তো আপনাকে অ্যালাউ করবে না, আপনি কিভাবে খাওয়াবেন? কেউ বলতে পারেন না? মানে আমি এই টিপসটা শিখাই দিই, যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো রোগী আইসিইউতে থাকে, তার ডাক্তারদেরকে যদি বলেন যে আমি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইতে চাই, তারা কিন্তু অ্যালাউ করবে না। একটা সুযোগ আছে, আপনি হোমিও ওষুধ বানায় তাদেরকে বলে দিবেন যে এটা পরা পানি, আমরা এই পরা পানিটা রোগীকে খাওয়াইতে চাই। যদি পরা পানি বলেন তাহলে তারা অ্যালাউ করবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। স্যার নিঃশ্বাসে নেওয়া যাবে না স্যার? নেওয়া যাবে, কিন্তু আপনাকে তো দিবে না, সুযোগ দিবেন না। যদি এই সুযোগ পান, রোগীকে যদি মুখে না দিতে পারেন তখন নিঃশ্বাসের মাধ্যমে দিবেন। নিঃশ্বাসের মাধ্যমে না দিতে পারলে ঘর্ষণের মাধ্যমে দিবেন, চামড়া ঘর্ষণ করবেন। কিন্তু এটা ঢুকাইতে হবে ভিতরে, আইসিইউর ভিতরে ঢুকানোর সুযোগ হলো একটাই, যে বলবেন যে এটা পরা পানি, তাহলে তারা অ্যালাউ করবে। এই পার্থক্যটা সবাই খুব ভালোভাবে মনে রাখবেন। শরীরে যদি পুজ হওয়ার, আধুনিক চিকিৎসায় কিন্তু এর কোনো চিকিৎসা নেই। শরীরে যদি ইনফেকশন মানে পুজ হয়ে যায় ভিতরে, বাইরে হইলে একটা কিছু করতে পারে, কিন্তু ভিতরে পুজ হয়ে গেলে তাদের কোনো চিকিৎসা নেই। খুব কম ক্ষেত্রেই তাদের চিকিৎসা সফল হয়। এই ধরনের কেসে কিন্তু আমরা স্টাফিলোকক্কিন আর পাইরোজেন এই দুইটা দিয়ে কিন্তু আমরা অধিকাংশ রোগী ভালো করতে পারবো ইনশাআল্লাহ। পার্থক্যটা মনে রাখতে হবে, স্টাফিলোকক্কিনে পুজ হওয়ার সাথে জ্বর থাকে না, পাইরোজেনে পুজ হওয়ার সাথে জ্বর থাকে। এই পার্থক্যটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। মনে রাখতে হবে, যখন রোগী বলবে আমি তারপর থেকে ভালো নাই, তখন অতীত ইতিহাসের সাথে সম্পর্কিত কোনো নসর বা ওষুধ প্রয়োগ করতে হবে। রোগী যদি বলে যে আমার মামস হওয়ার পর থেকে আমি ভালো নেই, তাহলে তাকে মামস হওয়ার পর যে সমস্যা দেখা দেয় সেই অনুযায়ী একটা নসর দিতে হবে, বা তার লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে। অতীতের লক্ষণ অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে। যদি অতীত ইতিহাসের সাথে সম্পর্কিত, তাহলে বর্তমান লক্ষণের সদৃশ ওষুধ প্রয়োগ করতে হবে। যদি অতীত ইতিহাসের সাথে সম্পর্ক না থাকে, তাহলে বর্তমান লক্ষণের সদৃশ ওষুধ প্রয়োগ করতে হবে। প্রথমে দেখতে হবে যে তার অতীত ইতিহাসের সাথে বা তারপর থেকে ভালো নেই ওই প্রভাবটা কি তার মধ্যে রয়ে গেছে কিনা। যদি থাকে তাহলে তাকে কোনো নসর দিতে হবে, যদি নসর না হয় তাহলে তার লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে। গর্ভাবস্থায় মায়ের নেওয়া ওষুধের প্রভাব। গর্ভাবস্থায় মায়েরা যে সকল চিকিৎসা নেয় তার প্রভাবও কিন্তু সন্তানের উপর পড়ে। এই প্রভাবগুলো কিন্তু দূর করতে হবে। মা যদি গর্ভাবস্থায় দীর্ঘদিন আয়রন থেরাপি নেয়, তাহলে তার ওষুধ হবে পালসিটিলা। মা যদি গর্ভাবস্থায় দীর্ঘদিন আয়রন থেরাপি নেয়, তাহলে ওষুধ হবে পালসিটিলা। দীর্ঘদিন কুইনাইন থেরাপি নিলে ওষুধ হবে ন্যাট্টামিউর। গর্ভাবস্থায় যদি কোনো কারণে বা সার্জারি বা হোক বা অপারেশন হোক, এর কারণে যদি ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার ইতিহাস থাকে, মাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার ইতিহাস থাকে, তাহলে বাচ্চাকে ক্লোরোফর্ম দিতে হবে। গর্ভাবস্থায় যদি মা ঘন ঘন রেডিয়েশনে এক্সপোজ হওয়ার ইতিহাস থাকে, গর্ভাবস্থায় মায়ের ঘন ঘন রেডিয়েশনে এক্সপোজ হওয়ার ইতিহাস থাকলে শিশুটিকে এক্স-রে দিতে হবে। যখন নির্দেশিত ঔষধ কাজ করবে না, তখন এই সকল ওষুধগুলো চিন্তা করতে হবে। বা নির্দেশিত ওষুধ যদি স্থায়ীভাবে রোগীকে আরোগ্য করতে না পারে, তখনও এই সকল ওষুধগুলো চিন্তা করতে হবে। 3 নম্বর হলো জন্মগত আঘাতের ইতিহাস বিবেচনা করা। যেমন প্রসবের সময় মাথায় আঘাত পেলে ন্যাট্টাম সাল দিতে হবে। যদি প্রসবের সময় বাচ্চাটা সহজে বের হয়ে না আসে, যদি তাকে ফোর্সেপ ডেলিভারি করতে হয়, মানে মাথায় একটা যন্ত্র দিয়ে আটকে টান দিতে হয়, ফোর্সেপ ডেলিভারি যেটা করা হয়, এর কারণে যদি মাথায় আঘাত পায়, তাহলে তার ওষুধ হবে ন্যাট্টাম সাল। প্রসবের সময় মেরুদণ্ডে আঘাত পেলে তার ওষুধ হবে হাইপ্রিকাম।
প্রসবের সময় মাথা এবং মেরুদণ্ডের মধ্যে চাপ লাগলে, যে সকল বাচ্চা জ্বরের মুখে আইসা আটকায় যায়, তখন তাদের মাথা এবং শরীরের মধ্যে একটা চাপ লাগে, এর ফলে তাদের মেরুদণ্ড চাপ লাগে, মাথায় একটা চাপ লাগে, তখন তাদের ওষুধ হবে সিকুটাবিরুসা। এই ধরনের অধিকাংশ শিশুরা কিন্তু খিঁচুনিতে ভোগে, আর তাদের খিঁচুনিতে কন্ট্রাকশন দেখা দেয়, তাদের হাত পা শরীর সংকুচিত হয়ে যায়, তাদের জন্য কিন্তু সিকুটাবিরুসা খুব ভালো কাজ করবে। প্রসবের সময় যে কোনো আঘাত পেলে আর্নিকা, নেকটামিউর, হেলিবোরাস ভালো কাজ করে। মাথায় আঘাত লাগার ফলে বা প্রসবের সময় বাধাপ্রাপ্ত বা দেরিতে বাচ্চা জন্ম হওয়ার ফলে পঞ্চ ইন্দ্রিয়ের সমস্যা দেখা দিলে বা শিশু প্রশ্নের উত্তর দিতে দেরি করলে হেলিবোরাস ভালো কাজ করে। যদি বাচ্চা হওয়ার সময় মাথায় আঘাত লাগে বা প্রসবের সময় বাধাপ্রাপ্ত হয়, মানে জ্বরের মুখে এসে আটকা যায়, বা দেরিতে বাচ্চা প্রসব হয়, এর ফলে যদি তার পঞ্চ ইন্দ্রিয়ের সমস্যা দেখা দেয় বা শিশুকে প্রশ্ন করলে প্রশ্নটা যদি সে বুঝতে দেরি হয়, এর ফলে তার উত্তর দিতে দেরি হয়, তাহলে তাদের জন্য হেলিবোরাস ভালো কাজ করে। হেলিবোরাসে শিশুদের বাধাপ্রাপ্ত বা দেরিতে বাচ্চা প্রসবের ফলে অল্প বয়সে চোখে কম দেখে, কানে কম শুনে, সঠিকভাবে ঘ্রাণ পায় না। বাধাপ্রাপ্ত বা দেরিতে বাচ্চা জন্ম হওয়ার ফলে মাংসপেশিতে দুর্বলতা দেখা দিলেও হেলিবোরাস ভালো কাজ করে। বাধাপ্রাপ্ত বা দেরিতে বাচ্চা জন্ম হওয়ার ফলে মাংসপেশিতে দুর্বলতা দেখা দিলেও হেলিবোরাস ভালো কাজ করে। হেলিবোরাসে লাইকোপোডিয়ামের ন্যায় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি দেখা দেয়। হেলিবোরাসে লাইকোপোডিয়ামের ন্যায় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি দেখা দেয়। 4 নাম্বার হলো শিশুর শারীরিক গঠন বিবেচনা করতে হবে। শিশুর শারীরিক গঠন বিবেচনা করা, যেমন যদি শিশুর মাথা বড় থাকে তাহলে এর প্রধান ওষুধগুলো হলো ক্যালকিউলিয়া কাপ, কেলিয়াডাটাম, সাইলেশিয়া। যদি কোনো শিশুর শরীরে থেকে মাথাটা বড় থাকে, যেমন আমরা ছবিতে দেখতে পারতেছি যে শিশুর মাথাটি অনেক বড়, তাহলে তার ওষুধ হবে ক্যালকিউলিয়া কাপ, কেলিয়াডাটাম, সাইলেশিয়া। আমরা এই 3টা ওষুধ থেকে খুব সহজেই শিশুটির জন্য একটা ওষুধ নির্বাচন করতে পারবো। 4500 বা 5500 মেডিসিনের মধ্যে মাত্র 3টা মেডিসিনের মধ্যে পার্থক্য করতে পারলে আমরা শিশুটির জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। শিশুর পেট যদি বড় থাকে, মানে যেটাকে পট বেলি বলা হয়, এর প্রধান ওষুধগুলো হলো অ্যামোনমিউর, ক্যালকিউলিয়া কাপ, সারসাভিলার, সালফার। ছবিতে দেখা যাইতেছে শিশুর পেটটা অনেক বড় হয়ে আছে, তাহলে তার ওষুধ হবে অ্যামোনমিউর, ক্যালকিউলিয়া কাপ, সারসাভিলার, সালফার। এই 4টা মেডিসিনের শিশুদের পেট বড় থাকে। শিশুর চেহারা যদি গোলাকার হয়, যেমন এমন গোল হয়, শিশুর চেহারা যদি গোলাকার হয় তাহলে সেনেগা ভালো কাজ করে। শিশু যদি খুব দ্রুত বৃদ্ধি পায়, যে সকল শিশুরা খুব দ্রুত বৃদ্ধি পায় তাদের জন্য ইরিডিয়াম, কিরোজুট, অ্যাসিড ফস, ফসফরাস, ক্যালকিউলিয়া ফস, ক্যালকিউলিয়া কাপ, এই 6টা মেডিসিন ভালো কাজ। যদি আমরা রুব্রিকে দেখি, গ্রোথ লেন্থ টু ফাস্ট, ক্যালকিউলিয়া কাপ, ক্যালকিউলিয়া ফস, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, এটা হলো প্রথম এবং সেকেন্ড গ্রেডের ওষুধ। শিশুর গলা যদি খাটো থাকে, অনেক শিশুদের এই ছবিটা দেখা যাইতেছে যে শিশুর গলাটা অনেক খাটো, শিশুর গলা যদি খাটো থাকে তাহলে কেলি বাইক ভালো কাজ করে। শিশুর গলা যদি লম্বা থাকে তাহলে নেপটামিউর শিশুদের গলা লম্বা থাকে। শিশুর মাথার চুল যদি কোঁকড়ানো থাকে তাহলে ওষুধ হবে ম্যাজেরিয়াম। শিশুর মাথার চুল যদি পাতলা থাকে, মানে একেবারে পাতলা, তাহলে সাইলেশিয়া, টেরেন্টুলা, টিউবারকুলিনাম ভালো কাজ করে। শিশুর সম্পূর্ণ শরীরে যদি চুল দেখা দেয়, অনেক শিশু হওয়ার পর দেখা যায় যে তাদের শরীরে চুল ভরা, মানে পশম ভরা। শিশুর সম্পূর্ণ শরীরে যদি চুল দেখা দেয় তাহলে ম্যাডোরিনাম, থুজা, থাইরোডিনাম ভালো কাজ করে। শিশুর চুল যদি আঁচড়ানো না যায়, মানে জট লেগে যায়, তাহলে তার ওষুধ হবে বোরাক্স, থুজা। শিশুর চুল যদি ধূসর বর্ণের বা সাদা হয়, হয়ে যায় তাহলে বেলাডোনা, লাইকো, ফসফরাস, এই 3টা হলো ফার্স্ট গ্রেডের। আর্সেনিক, কেলিয়া আয়োডাটাম, নেপটামিউর, ফসফরিক অ্যাসিড, সাইলেশিয়া, এই 5টা হলো সেকেন্ড গ্রেডের ওষুধ। শিশুর চুল যদি অনুজ্জ্বল হয়,
যেমন এই ছবিটা দেখাইতেছে যেমন অনুজ্জ্বল, ময়লা ময়লা দেখা যায়, তাহলে তার ওষুধ হবে ম্যাড্রোইনাম সোডিনাম থুজা। শিশুদের কেসে প্রায় মুখমণ্ডল এবং মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করলে অনেক সময় অনেক কিছু জানা যায়। শিশুদের কেসে প্রায় মুখমণ্ডল এবং মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করলে অনেক সময় অনেক কিছু জানা যায়। যেমন শিশুর মুখমণ্ডলে ফ্রেকেল দেখা দিলে, যেমন এমন স্পট দেখা দিলে লাইকো ফসফরাস সালফার, এগুলো ফার্স্ট গ্রেডে ভালো কাজ করে। এছাড়াও সেকেন্ড গ্রেডে অনেক ওষুধ আছে। শিশুর মুখমণ্ডলে অ্যানজিওমা দেখা দিলে, যেমন লাল টিউমার ব্লাড ভেসেলে দেখা যায়, লিম্ফেটিক সিস্টেমে দেখা দেয় এই ধরনের টিউমার, এই জন্য এগুলো লাল হয়। যেমন লাল টিউমার দেখা দিলে অ্যাব্রোটেনাম ভালো কাজ করে। শিশুদের ঠোঁট যদি মোটা থাকে তাহলে সাইলিশিয়া ভালো কাজ করে। শিশুদের ঠোঁট যদি মোটা থাকে তাহলে সাইলিশিয়া ভালো কাজ করে। যেমন এই শিশুটার ঠোঁটটা অনেক মোটা, তাদের জন্য সাইলিশিয়া ভালো কাজ করবে। শিশুদের টেরা দৃষ্টির ক্ষেত্রে সিকুটাবিরোসা, সাইক্লামেন, ক্যাম্ফর, লাইকোপোডিয়াম ভালো কাজ করে। শিশু যদি ঘুম থেকে জাগার পর মুষ্টি দিয়ে চোখ ঘষে, অনেক শিশুদের দেখবেন ঘুম থেকে ওঠার পর তার কবজি দিয়ে বা মুষ্টি করে তার চোখ ঘষতেছে, তাদের জন্য সেনিকিউলা স্কুইলা ভালো কাজ করে। সেনিকিউলা এবং স্কুইলা ভালো কাজ করে। শিশুর স্ক্লেরা এবং কনজেক্টিভাতে নীল বর্ণ দেখা দিলে, যেমন এই সাদা অংশটা নীল হয়ে গেছে, যদি নীল হয়ে যায় তাদের জন্য কার্সিনোসিন খুব ভালো কাজ করে। এটা কার্সিনোসিনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিম্পটম। ঘুমের সময় শিশুদের চোখ অর্ধেক খোলা থাকলে বেলাডোনা ভালো কাজ করে। অনেক শিশু দেখা যায় ঘুমের সময় অর্ধেক চোখ খোলা রেখে ঘুমায়, তাদের জন্য বেলাডোনা ভালো কাজ করে। শিশু যদি অর্ধ চোখ করে তাকায়, যেমন এই ছবিটা দেখা যাইতেছে, শিশুটা তাকায় আছে কিন্তু তার চোখটা অর্ধেক খোলা, তাদের জন্য বেলাডোনা এবং পোডোফেলাম ভালো কাজ করে। শিশু যদি অর্ধ চোখ করে তাকায় তাহলে তাদের জন্য বেলাডোনা এবং পোডোফেলাম ভালো কাজ করে। শিশুর ভ্রুর চুলগুলো এলোমেলো থাকলে ম্যাড্রোইনাম ভালো কাজ করে। যে সকল শিশুদের ভ্রুর চুলগুলো এলোমেলো থাকে তাদের জন্য ম্যাড্রোইনাম ভালো কাজ করে। 5 নাম্বার হলো শিশুর মেজাজ বিবেচনা করা। এন্টিমকুডের শিশুদের দিকে তাকালে বা তাকে স্পর্শ করলে সে চিৎকার করে। তার দিকে তাকানো, তাকে স্পর্শ করা সে পছন্দ করে না। তারা মোটা এবং অতি বুঝি হয়। এন্টিমকুডের শিশুরা মোটা হয় এবং তারা খুব খায়, তাদের চামড়া হয় মোটা। ক্যালকিয়া কার্ভের কিন্তু শরীরে মাংসের চেয়ে চর্বি বেশি থাকে। এন্টিমকুডের শিশুরা মোটা হলেও তাদের চামড়াটা মোটা থাকে। তারা নোংরা থাকে এবং গোসল করতে চায় না। সূর্যের আলোতে বৃদ্ধি পায়, আবার ঠান্ডায়ও সমস্যা বৃদ্ধি পায়। মানে তাদের সূর্যের আলোতে বৃদ্ধি দেখা দেয় এবং ঠান্ডায়ও সমস্যা বৃদ্ধি দেখা দেয়। তাদের টক খাওয়ার প্রতি প্রবল ইচ্ছা থাকে। অতিরিক্ত গরম হওয়ার ফলে স্বরভঙ্গ বা কণ্ঠস্বর লোপ পায়, যা একটি পিকিউরিয়াস লক্ষণ। অতিরিক্ত গরম হওয়ার ফলে স্বরভঙ্গ বা কণ্ঠস্বর লোপ পেলে এন্টিমকুড ভালো কাজ করে। যেমন অ্যালেন্সকি নোটে লেখা আছে, এন্টিমকুড লস অফ ভয়েস ফ্রম বিকামিং ওভারহিটেড। আর্সেনিকের শিশুরা অস্থির, শীতকাতর, উদ্বিগ্ন এবং খুঁতখুঁতে হয়। আর্সেনিকের শিশুরা অস্থির, শীতকাতর, উদ্বিগ্ন এবং খুঁতখুঁতে হয়। ব্রাইটাকার্ভের শিশুরা বোকাটে এবং লাজুক। অপরিচিত কেউ ঘরে প্রবেশ করলে তারা লুকিয়ে থাকে। ব্রাইটাকার্ভের শিশুরা হয় বোকাটে এবং লাজুক। যদি অপরিচিত কেউ ঘরে প্রবেশ করে তখন তারা লুকিয়ে থাকে। ক্যালকিয়া কার্ভের শিশুরা হয় অলস, নিস্তেজ, একগুঁয়ে এবং আদর চায়। ক্যালকিয়া কার্ভের শিশুরা হয় অলস প্রকৃতির, তারা কোনো কিছু করতে চায় না, তারা শুয়ে বসে থাকতে চায়। তারা আবার হয় একগুঁয়ে এবং আদর চায়। ক্যামোমিলার শিশুরা হয় বদরাগী, বিশ্রী কথা বলে এবং কোলে না নেওয়া পর্যন্ত শান্ত হয় না। ক্যামোমিলার শিশুরা হয় বদরাগী, বিশ্রী কথা বলে এবং কোলে না নেওয়া পর্যন্ত শান্ত হয় না। ন্যাট্টামিউরের শিশুদের সহানুভূতি সহ্য হয় না। যদি ন্যাট্টামিউরের শিশুকে বকা দেওয়া হয় বা তাকে শাসন করা হয়
তখন যদি তাকে সান্ত্বনা দেওয়া হয় তাহলে তার রাগটা আরো বেড়ে যায়, কারণ আমরা জানি ন্যাপটামিউরের রোগীরা সান্ত্বনা অপছন্দ করে। নাক্স ভূমিকার শিশুরা হয় একগুঁয়ে, খিটখিটে এবং সংবেদনশীল। নাক্স ভূমিকার শিশুরা হয় একগুঁয়ে, খিটখিটে এবং সংবেদনশীল, মানে তাদের কোনো আওয়াজ বা চিল্লাচিল্লি এগুলো সহ্য হয় না। ফসফরাসের শিশুরা হয় সংবেদনশীল, ভয় পায় বিশেষ করে অন্ধকার এবং পরীক্ষাকারী ডাক্তারের, মানে তারা ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করতে ভয় পায়, বা বজ্রপাতের এবং তার অনেক বন্ধু থাকে। ফসফরাসের শিশুরা হয় সংবেদনশীল, ভয় পায় বিশেষ করে অন্ধকার এবং পরীক্ষাকারী ডাক্তারের বা বজ্রপাতের, এবং ফসফরাসের শিশুদের অনেক বন্ধু থাকে। পালসিটিলার শিশুরা কান্নাকাটি করে এবং আদর সোহাগের মাধ্যমে সান্ত্বনা কামনা করে। পালসিটিলার শিশুরা কান্নাকাটি করে এবং আদর সোহাগের মাধ্যমে সান্ত্বনা কামনা করে। যে কয়েকটা মেডিসিনের কথা বললাম, এগুলা যদি আমরা এই এক লাইন করে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক শিশুকে দেখে তাদের জন্য ওষুধ নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। কারণ পালসিটিলার শিশুরা দেখবেন কান্নাকাটি করতেছে, তাদেরকে আদর সোহাগের মাধ্যমে সান্ত্বনা দিলে তারা খুব ভালো ফিল করে। একগুঁয়েমি, সাধারণত শিশু ধীরে ধীরে নিজেকে জাহির করতে শুরু করে, কিন্তু কিছু কেসে এটি চরম একগুঁয়েমিতে রূপ নেয়। এটি একটি মূল্যবান লক্ষণ। এই ধরনের শিশুদের জন্য প্রথমে যে ওষুধটির কথা চিন্তা করতে হবে তা হলো টিউবারকুলিনাম 30 বা উচ্চ শক্তি। যে সকল শিশুরা মারাত্মক একগুঁয়ে, তাদের ক্ষেত্রে প্রথম যে ওষুধটির কথা চিন্তা করতে হবে তা হলো টিউবারকুলিনাম। এটা প্রায় বলা যেতে পারে যে শিশু যত বেশি একগুঁয়ে হয়, টিউবারকুলিনাম তত বেশি নির্দেশিত হয়। যে শিশু যত বেশি একগুঁয়ে হয়, টিউবারকুলিনাম তত বেশি নির্দেশিত হয়। তিরস্কারের প্রতি সংবেদনশীলতা। ডাক্তার টোয়েন্টিম্যান উল্লেখ করেন যে সাইকোটিক গ্রুপের ওষুধের মানসিক বৈশিষ্ট্য হলো লজ্জা। ডাক্তার টোয়েন্টিম্যান উল্লেখ করেন যে সাইকোটিক গ্রুপের ওষুধের মানসিক বৈশিষ্ট্য হলো লজ্জা। সুতরাং সাইকোটিক শিশুদেরকে সামান্য তিরস্কার করলেও তারা অত্যাধিক বিরক্ত হয়। সাইকোটিক শিশুদেরকে সামান্য তিরস্কার করলেও তারা অত্যাধিক বিরক্ত হয়। তাই তাদের জন্য ম্যাডোইনাম এবং ন্যাপটামসাল লক্ষণ অনুযায়ী খুব ভালো কাজ করে, বা সাইকোটিক গ্রুপের যে কোনো ওষুধ ভালো কাজ করে। সেই সকল শিশুদেরকে তিরস্কার করলে তারা অত্যাধিক বিরক্ত হয়, তাদের জন্য ম্যাডোইনাম এবং ন্যাপটামসাল খুব ভালো কাজ করে। এছাড়াও সাইকোটিক গ্রুপের যে সকল ওষুধ আছে সে সকল ওষুধও ভালো কাজ করে। ভ্রমণ। কিছু শিশু গাড়িতে, বাসে বা ট্রেনে ভ্রমণ করার সময় অনেক ভালো থাকে, তাদের কষ্টের কথা ভুলে যায়, এমনকি একজিমার সমস্যার কথাও। নাইট্রিক অ্যাসিড হবে তাদের প্রধান ওষুধ। যে সকল শিশুরা বাসে, গাড়িতে, ট্রেনে ভ্রমণ করার সময় তাদের যে সমস্যা আছে সে সকল সমস্যা বা কষ্টের কথা ভুলে যায়, তাদের জন্য নাইট্রিক অ্যাসিড প্রধান ওষুধ। 6 নম্বর হলো পর্যবেক্ষণ লক্ষণগুলো বিবেচনা করা। যেমন মা সাধারণত প্রয়োজনীয় পর্যবেক্ষণ লক্ষণগুলো বর্ণনা করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি, মানে আমরা মায়ের কাছ থেকে পর্যবেক্ষণ লক্ষণগুলো খুব সহজে পেতে পারি এবং এটা হবে সবচেয়ে নির্ভরযোগ্য। কাশির সময় শিশু কান্না করে, এর দ্বারা বোঝা যেতে পারে তার বুকে ব্যথা হয়, কাশি দিলে তার বুক ব্যথা করে, এজন্য সে কান্না করতেছে। কানের লতি স্পর্শ করলে কান্না করে, এর দ্বারা বোঝা যেতে পারে শিশুর কান ব্যথা করে, শিশুর কানে ব্যথা। মাথায় চাপ দিলে শিশু কান্না করে, এর দ্বারা বোঝা যেতে পারে মাথা ব্যথা করতেছে শিশুর। কারণ একবারে ছোট শিশুরা তো আর বলতে পারে না বা তারা দেখাইতে পারে না যে তার এই জায়গায় সমস্যা হচ্ছে, তখন এই ধরনের সিমটম দিয়ে বোঝা যেতে পারে তার বুকে সমস্যা হচ্ছে না কানে সমস্যা হচ্ছে নাকি মাথা ব্যথা করতেছে। ঘুমের সময় অবস্থানের বিবেচনা করা, মানে শিশুরা কিভাবে ঘুমায় তা বিবেচনা করা, এটাও খুব গুরুত্বপূর্ণ। যদি শিশু দপ করে বিছানায় শুয়ে উপর বা চিত যেভাবে হোক শুয়ে পড়ে সেভাবে ভালো ঘুমায়। যদি শিশু দপ করে বিছানায় শুয়ে যেভাবে শুয়ে পড়ে সেভাবে ভালো ঘুমায়।
তাহলে তার ওষুধ হবে সিনা ক্যালকিরিয়া ফস ম্যাড্রোইনাম। মানে সিনা ক্যালকিরিয়া-ফস ম্যাড্রোইনামের শিশুরা যেভাবে পড়ে সেভাবে ঘুমায় এবং তারা তখন ভালোভাবে ঘুমায়। শিশু হাঁটু এবং কনুইতে ভর দিয়ে ঘুমায়, অর্থাৎ নি এলবো পজিশনে। যেমন উপরের ছবিটা দেখতে পারতেছি, শিশুটা হাঁটু এবং কনুইয়ে ভর দিয়ে নি এলবো পজিশনে ঘুমায়। তাদের জন্য ক্যালকিরিয়া-ফস, কার্সিনোসিন, সিনা, লাইকোপোডিয়াম, ম্যাড্রোইনাম, ফসফরাস, সিপিয়া, টিউবাকুলিনাম ভালো কাজ করবে। আর শিশুরা যদি এভাবে ঘুমায়, নিচের যে ছবিটা আছে এভাবে ঘুমায়, ইনফ্যান্ট শিশুরা যদি এভাবে ঘুমায়, তার একমাত্র ওষুধ হবে কার্সিনোসিন। কার্সিনোসিনের ইনফ্যান্ট শিশুরা হাঁটু এবং কনুই এক জায়গায় করে ঘুমায়। এভাবে যারা ঘুমায় তাদের জন্য কার্সিনোসিন খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। শিশু হাঁটু বুকের সাথে মিলিয়ে কন্দন করে এবং জিমায়। শিশু হাঁটু বুকের সাথে মিলিয়ে, উপরের ছবিটা দেখতেছি, শিশু হাঁটু বুকের সাথে মিলিয়ে কন্দন করে এবং জিমায় মানে ঘুমায়। তাদের জন্য কার্সিনোসিন, ফসফরাস, টিউবাকুলিনাম, ক্যালকিরিয়া-ফস, ম্যাড্রোইনাম, লাইকো, সিপিয়া ভালো কাজ করে। শিশু যদি হাঁটুতে ভর দিয়ে বালিশের চেহারা চেপে ঘুমায়, যদি হাঁটুতে ভর দিয়ে মাথাটা বালিশে চেপে ঘুমায়, তাহলে তাদের জন্য সিনা, ইউপেটোরিয়াম, ম্যাড্রোইনাম, জিঙ্কাম ভালো কাজ করে। শিশু অর্ধ চোখ খোলা রেখে কন্দন করে এবং জিমায়, ঘুমাতে পারে না যতক্ষণ না তাকে কোলে নেওয়া হয় বা আদর করা হয়, তাদের ওষুধ হলো ক্রিওজোট। যে সকল শিশুরা অর্ধ চোখ খোলা রেখে কন্দন করে, জিমায়, তারা ঘুমাতে পারে না যতক্ষণ না তাকে কোলে নেওয়া হয় বা আদর করা হয়, তাদের ওষুধ হবে ক্রিওজোট। শিশু এপাশ ওপাশ করে, জামা কাপড় খুলে ফেলে এবং একবারে বেশিক্ষণ ঘুমায় না, তাদের ওষুধ হবে সিনা। যে সকল শিশুরা বিছানায় এপাশ ওপাশ করে, জামা কাপড় খুলে ফেলে এবং একবারে বেশিক্ষণ ঘুমায় না, একটু পর পর সজাগ হয়ে যায়, তাদের ওষুধ হবে সিনা। শিশু দৃশ্যত ভালো ঘুমায় কিন্তু হঠাৎ চিৎকার করে ঘুম থেকে জেগে উঠে এবং তাকে শান্ত করা যায় না। যে সকল শিশুরা ভালো ঘুমায় কিন্তু হঠাৎ করে ঘুম থেকে চিৎকার করে জেগে উঠে, তখন তাকে সান্ত্বনা দিলে সে শান্ত হয় না, তাদের ওষুধ হবে লাইকোপোডিয়াম। যে সকল শিশুরা ঘুম থেকে জেগে উঠে তার মাকে খুঁজতে থাকে, মাকে ডাকে, তার মা পাশে থাকলেও সে তার মাকে ডাকতে থাকে, মাকে খুঁজতে থাকে, তাদের ওষুধ হবে স্টামোনিয়াম। শিশু যদি ঘুমের সময় কুকুরের মতো কুঁচকে যায়, তাহলে তাদের ওষুধ হবে আর্সেনিক ব্যাপটেসিয়া ব্রাইনিয়া। আর্সেনিক ব্যাপটেসিয়া ব্রাইনিয়ার শিশুরা ঘুমের সময় কুকুরের ন্যায় কুঁচকে যায়। শিশু বিছানায় ঘুমায় না কিন্তু কোলে থাকতে চায় এবং সামান্য গতিতে থাকতে চায়, গতি বন্ধ হয়ে গেলে বা তাকে শুয়ে দেওয়ার চেষ্টা করলে জেগে ওঠে। এমন অনেক শিশু আছে যাদেরকে বিছানায় শোয়ানো যায় না, তাদেরকে কোলে রাখতে হয় এবং হালকা হালকা দোল দিতে হয়। দোল দেওয়া বন্ধ করলেই বা তাকে বিছানায় শোয়া দেওয়ার চেষ্টা করলে সে জেগে ওঠে, তাদের ওষুধ হবে পাইরোজেন, ক্রিওজোট, সিনা। শিশু যদি ঘুমের মধ্যে নাক বসে তাহলে তার ওষুধ হবে লাইকোপোডিয়াম। শিশু ঘুম থেকে জেগে উঠে দোলনার দুই পাশ ধরে চিৎকার করে বা আকস্মিক শব্দে সহজেই চমকে যায়। শিশু যদি ঘুম থেকে জেগে উঠে দোলনার দুই পাশ ধরে চিৎকার করে বা আকস্মিক শব্দে সহজেই চমকে যায়, তাহলে তার ওষুধ হবে বোরাক্স। যদি স্নায়বিক শিশুদের ঘুমের ব্যাঘাত দেখা দেয়, তারা বিছানায় খেলনা নিয়ে খেলে, আনন্দ উল্লাসের সাথে, বিছানায় আনন্দ উল্লাসের সাথে খেলনা নিয়ে খেলে কিন্তু হঠাৎ আবার সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে, তাহলে তাদের ওষুধ হবে সিপ্রিডিয়াম। অসুস্থ শিশুরা যদি দিন রাত না ঘুমায়, তাহলে তার ওষুধ হবে সরিনাম। অসুস্থ শিশুরা যদি দিন রাত না ঘুমায়, তাহলে তার ওষুধ হবে সরিনাম। শাস্তি দেওয়ার পর শিশুর ঘুমের মধ্যে খিঁচুনি দেখা দিলে তার ওষুধ হবে ইগনেশিয়া। কোন শিশুকে শাস্তি দেওয়ার পর যদি তার ঘুমের মধ্যে খিঁচুনি দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে ইগনেশিয়া। 8 নম্বর হলো হ্রাসবৃদ্ধি বিবেচনা করা। যেমন দিনে বা রাতে যে সময় শিশুটি সবচেয়ে বেশি খারাপ থাকে সেটা বিবেচনা করা। যেমন বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত লাইকোপোডিয়ামের বৃদ্ধি দেখা দেয়, সকাল 10টায় ন্যাট্টামিউরের বৃদ্ধি দেখা দেয়, রাত 3টা থেকে 5টা পর্যন্ত কেলিকার্বের বৃদ্ধি দেখা দেয়। ক্ষুধার সময় তার সমস্যা বাড়ে না কমে তা দেখতে হবে।
ক্লান্তি কোনো নির্দিষ্ট সময়ে বাড়তে পারে বা কমতে পারে, সেটা বিবেচনা করতে হবে। নিম্ন গতিতে বৃদ্ধি, যদি তার নিম্ন গতিতে বৃদ্ধি দেখা দেয় তাহলে কিন্তু আমাদের ওষুধ আছে বোরাক্স। শব্দের ফলে বৃদ্ধি, শব্দের প্রতি সংবেদনশীলতা, এগুলা বিবেচনা করতে হবে টেস্টিং এর ক্ষেত্রে। শিশুদের কেস নেওয়ার ক্ষেত্রে এগুলো বিবেচনা করতে হবে। 9 নম্বর হলো বদহজম এবং পেটের গ্যাস বিবেচনা করা। তার পেটে কোনো গ্যাস আছে কিনা বা তার খাবার হজম হয় কিনা সেটা বিবেচনা করতে হবে। 10 নম্বর হলো গাম বিবেচনা করা, যেমন কোন কোন স্থানে বেশি গাম হয়, গামের প্রকৃতি কেমন, গামের গন্ধ কেমন, গামের ফলে দাগ পড়ে কিনা, গামের হ্রাস বৃদ্ধি, যেমন ঘুমের সময় শিশু বেশি গামে বা অন্য কোন সময় বেশি গামে সেটা বিবেচনা করতে হবে। শিশুদের কেস দেখার ক্ষেত্রে আমাদেরকে এই 10টা পয়েন্ট অবশ্যই বিবেচনা করতে হবে। টেস্টিং এর ক্ষেত্রে আমরা এই 10টা পয়েন্টের উপর গুরুত্ব দেই, তাহলে আমরা শিশুর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা এক নজরে দেখি, পারিবারিক ইতিহাস বিবেচনা করা। পারিবারিক ইতিহাসের ক্ষেত্রে জন্মগত সংক্রমণের উপর ভিত্তি করে নসরত নির্বাচন করা। পিতামাতার ধাতুগত অবস্থা বিবেচনা করা, এটা হলো পারিবারিক ইতিহাস বিবেচনা করার ক্ষেত্রে। গর্ভাবস্থার সময় ঘটনাবলী বিবেচনা করা। গর্ভাবস্থা মায়ের মানসিক সমস্যা বিবেচনা করা, গর্ভাবস্থা মায়ের তীব্র অসুস্থতা বিবেচনা করা, গর্ভাবস্থা মায়ের নেওয়া ঔষধের প্রভাব বিবেচনা করা। 3 নম্বর হলো জন্মগত আঘাতের ইতিহাস বিবেচনা করা। 4 নম্বর হলো শিশুর শারীরিক গঠন বিবেচনা করা। 5 নম্বর শিশুর মেজাজ বিবেচনা করা। 6 নম্বর পর্যবেক্ষণ লক্ষণগুলো বিবেচনা করা। 7 নম্বর ঘুমের সময় অবস্থানের বিবেচনা করা। 8 নম্বর হ্রাস বৃদ্ধি বিবেচনা করা। 9 নম্বর বদহজম এবং পেটের গ্যাস বিবেচনা করা। 10 নম্বর গাম বিবেচনা করা। তারপর শিশুদের মায়াজম নির্বাচন করা। তারপর শিশুর জন্য একটা মায়াজম নির্বাচন করতে হবে। শিশু কোন মায়াজমের সেটা নির্বাচন করতে হবে। শরিক শিশু, শরিক শিশুরা কেমন হয়? শরিক শিশুরা সবসময় উদ্বিগ্ন থাকে, সবসময় ভীত থাকে, তারা হয় ভীতু, লাজুক এবং তারা অধিকাংশ সময় কোষ্ঠকাঠিন্যে এবং চর্মের উদ্বেগে ভোগে। একবারে সহজভাবে আমরা এটা মনে রাখতে পারবো। শরিক শিশুরা সবসময় উদ্বিগ্ন থাকে, সবসময় ভীত থাকে, তারা হয় ভীতু, লাজুক এবং তারা অধিকাংশ সময় কোষ্ঠকাঠিন্যে এবং চর্মের উদ্বেগে ভোগে। সাইকোটিক শিশু, সাইকোটিক শিশুরা চিল্লাচিল্লি করে, চিৎকার করে, অতিরিক্ত সক্রিয় থাকে, শারীরিকভাবে অস্থির থাকে, তারা হয় বহির্মুখী, তারা সবকিছু সবার কাছে প্রকাশ করে, তারা উদ্রাময়ে এবং পেটের শুল বেদনায় ভোগে। সাইকোটিক শিশুরা উদ্রাময়ে এবং পেটের শুল বেদনায় ভোগে, তারা শারীরিকভাবে অস্থির থাকে, তারা সবকিছু সবার কাছে প্রকাশ করে, তারা যখন রাগান্বিত হয় তখন চিল্লাচিল্লি করে, চিৎকার করে। সিফিলিটিক শিশু, সিফিলিটিক শিশুরা হয় বিষণ্ণ, মনমরা, মতানৈক্য পছন্দ করে না, তারা হয় ধ্বংসাত্মক, যেমন জিনিসপত্র ভাঙে, খিঁচুনিতে আমাশয়ে ভোগে এবং শরীরে পুঁজ দেখা দেয়। সিফিলিটিক শিশুদের খিঁচুনি দেখা দেয়, আমাশা দেখা দেয় এবং তাদের শরীরে কেটে গেলে বা ফোড়া হলে তাতে পুঁজ দেখা দেয়। সিফিলিটিক শিশুরা বিষণ্ণ থাকে, মনমরা থাকে এবং তারা কোনো ধরনের মতানৈক্য পছন্দ করে না, তারা যেটা বলবে সেটাই, অন্যরা যদি সেটাতে ইন্টারফেয়ার করে সেটা তারা পছন্দ করে না এবং তারা হয় ধ্বংসাত্মক, তারা ভাঙচুর করে, মারামারি করে ইত্যাদি। সাইকোটিক শিশুরা কিন্তু ধ্বংসাত্মক হয় না, তারা চিল্লাচিল্লি করে, চিৎকার করে, কিন্তু ভাঙবে না। সিফিলিটিক শিশুরা কিন্তু ধ্বংসাত্মক হয়, তারা জিনিসপত্র ভাঙে, জিনিসপত্রের ক্ষতি করে। টিউবারকুলার শিশু, টিউবারকুলার শিশুরা হয় একগুঁয়ে, অবাধ্য, অধৈর্য, বদমেজাজি, তারা ঘন ঘন পরিবর্তন চায়, তারা ঘন ঘন অ্যালার্জিতে ভোগে এবং তাদের ঘন ঘন রক্তস্রাব দেখা দেয়। একবারে অল্প কথায় আমরা শিশুদের মায়াজম নির্বাচন করতে পারবো। যদি শারীরিকভাবে আমরা দেখি, শরিক শিশুরা কোষ্ঠকাঠিন্য এবং চর্মরোগে ভোগে, সাইকোটিক শিশুরা উদ্রাময় এবং পেটের ব্যথায় ভোগে, সিফিলিটিক শিশুরা খিঁচুনি, আমাশয় এবং শরীরে পুঁজ হওয়ার সমস্যায় ভোগে, টিউবারকুলার শিশুরা
টিউবারকুলার শিশুরা ঘন ঘন অ্যালার্জির সমস্যায় ভোগে এবং তাদের ঘন ঘন রক্তস্রাব হয়, শরীরের যে কোনো স্থান থেকে ঘন ঘন রক্তস্রাব হয়। আর যদি তাদের মানসিক অবস্থা দেখি, শরিক শিশুরা সবসময় উদ্বিগ্ন থাকে, সবসময় ভীত থাকে, তারা হয় ভীতু, লাজুক। আর সাইকোটিক শিশুরা রাগান্বিত হলে চিল্লাচিল্লি করে, চিৎকার করে এবং তারা অতিরিক্ত সক্রিয় থাকে। সিফিলিটিক শিশুরা হয় বিষণ্ণ, মন মরা, তারা মতানৈক্য পছন্দ করে না, তারা হয় ধ্বংসাত্মক। আর টিউবারকুলার শিশুরা হয় একগুঁয়ে, অবাধ্য, অধৈর্য, বদমেজাজি, তারা ঘন ঘন পরিবর্তন চায়। এভাবে কিন্তু আমরা যে কোনো শিশুকে দেখলে তখন আমরা কিন্তু তার মায়াজমটা নির্বাচন করতে পারবো, যদি আমরা এই অল্প কথাগুলো আমরা ভালোভাবে মনে রাখতে পারি। ডায়াথিসিস বা রোগ হওয়ার প্রবণতা, কোন মায়াজমের রোগীরা কোন ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি? শরিক ডায়াথিসিস, শরিক ডায়াথিসিসের শিশুদের কিছু খাওয়ার ফলে প্রচন্ড উদ্বেগ দেখা দেয়, মানে তারা কিছু খেলেই তাদের শরীরে উদ্বেগ দেখা দেয়। সাইকোটিক ডায়াথিসিস, সাইকোটিক ডায়াথিসিসের শিশুকে টিকা দিলে এর চিহ্ন বাকি থাকে, যা পরে কিলোইডে পরিণত হয়। অর্থাৎ সাইকোটিক শিশুদেরকে যদি টিকা দেওয়া হয় বা কোনো কারণে তাদের অপারেশন করা হয় বা সার্জারি করা হয় বা কোনো ক্ষত দেখা দেয়, সেটা কিলোইডে বা স্কার দেখা দেয়, মানে সে জায়গাটা ফুলা যায়, সেখানে একটা বড় দাগ দেখা দেয়। সিফিলিটিক ডায়াথিসিস, সিফিলিটিক ডায়াথিসিসের শিশুদের সামান্য কাটলেও তা আরোগ্য হতে অনেক সময় লাগে এবং তাতে পুঁজ হয়, মানে যে সকল শিশুদের কেটে গেলে সেটা সহজে ভালো না হয় এবং সেখানে পুঁজ দেখা দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে সে সিফিলিটিক ডায়াথিসিসের রোগী। টিউবারকুলার ডায়াথিসিস, তাদের হালকা কাটলেও প্রচুর রক্তপাত হয় এবং তাদের খাবারে, ডাস্টে ইত্যাদিতে অ্যালার্জি দেখা দেয়। অনেক শিশুদের দেখা দেয় বা অনেক শিশু বা বড়দেরকে দেখা যায় যে তার একটু কাটছে কিন্তু তার রক্তপাত বন্ধ হইতেছে না, তাদের প্রচুর রক্তপাত হয়, তখন বুঝতে হবে সে টিউবারকুলার ডায়াথিসিসের রোগী। এই একটা পৃষ্ঠা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করবে যদি আমরা এই কথাগুলো ভালোভাবে মনে রাখতে পারি। এই একটা পৃষ্ঠা আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি। এটা খুব সহজে মায়াজম এবং ডায়াথিসিস আমরা জানতে পারতেছি। আমরা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ পরে আলোচনা করব, কিন্তু এটা হলো কি নোট, মায়াজমের এবং ডায়াথিসিসের এগুলো হলো কি নোট। হাইপোক্সিয়া বা জন্মের সাথে সাথে কান্না না করার কারণ দূর করতে আর্নিকা এবং ভ্যানাডিয়াম মেটালিকাম ভালো কাজ করে। যে সকল শিশুদের জন্মের পর হাইপোক্সিয়া দেখা দেয়, হাইপোক্সিয়ার কারণে এরকম নীল হয়ে যায়, তাদেরকে কিন্তু তখন অক্সিজেনের সাপোর্ট দিতে হয়। যদি জন্মের পর সাথে সাথে কান্না না করে বা শিশুর মধ্যে হাইপোক্সিয়া দেখা দেয়, এর কারণ দূর করার ক্ষেত্রে আর্নিকা, মন্টেনা এবং ভ্যানাডিয়াম মেটালিকাম ভালো কাজ করে। এখন আমরা জানবো কখন আমরা আর্নিকা দিব আর কখন ভ্যানাডিয়াম মেটালিকাম দিব। যে সকল শিশুরা প্রসবের সময় আটকে যায় বা প্রসবের সময় দেরিতে জন্ম হয় বা জন্ম হওয়ার পর সাথে সাথে কান্না না করে, এর ফলে তার মাইলস্টোন বিলম্বিত হয়, অর্থাৎ তার দাঁত ওঠা, কথা বলা, হাঁটা ইত্যাদি দেরিতে হয়, এই ধরনের কেসে আর্নিকা দিয়ে শুরু করলে ভালো ফল পাওয়া যায়। আর্নিকা উচ্চ শক্তি যেমন 1M, 10M, 50M দিতে হবে। এটি ব্রেনের কাজকে উদ্দীপ্ত করে বা চাঙ্গা করে এবং হাইপোক্সিয়া হ্রাস করে, অর্থাৎ রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি ঘটায়। আর্নিকা প্রয়োগ করলে রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। ভ্যানাডিয়াম মেটালিকাম, জন্মের সাথে সাথে কান্না না করলে এবং রক্তে অক্সিজেনের অভাবের ফলে শীর্ণতা, ক্ষুধামন্দা এবং রক্তাল্পতা দেখা দিলে ভ্যানাডিয়াম মেটালিকাম ভালো কাজ করে। জন্মের সাথে সাথে কান্না না করলে এবং রক্তে অক্সিজেনের অভাবের ফলে শীর্ণতা, ক্ষুধামন্দা এবং রক্তাল্পতা দেখা দিলে ভ্যানাডিয়াম মেটালিকাম ভালো কাজ করে। যদি মাইলস্টোন দেরিতে হয়, জন্মের পর সাথে সাথে কান্না না করলে, যদি শিশু প্রসবের সময় আটকে যায়, প্রসবের সময় দেরিতে জন্ম হয়, জন্ম হওয়ার পর সাথে সাথে কান্না না করে, এর ফলে তার মাইলস্টোন বিলম্বিত হয়, তার জন্য হবে আর্নিকা। আর যদি জন্মের সাথে সাথে কান্না না করে এবং রক্তে অক্সিজেনের অভাবের ফলে শীর্ণতা, ক্ষুধামন্দা এবং রক্তাল্পতা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে ভ্যানাডিয়াম মেটালিকাম। 200 দেওয়ার 2 থেকে 3 সপ্তাহ পর
1m দিতে হবে। 200 দেওয়ার 2 থেকে 3 সপ্তাহ পর 1m দিতে হবে, তারপর আবার 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পাওয়ার বৃদ্ধি করতে হবে। একুইড হাইপোক্সিয়াতে কার্বোভেজ এবং লরোসেরাসাস ভালো কাজ করে। একুইড হাইপোক্সিয়াতে কার্বোভেজ এবং লরোসেরাসাস ভালো কাজ করে, আর ক্রনিক হাইপোক্সিয়াতে আর্নিকা এবং ভ্যানাডিয়াম মেটালিকাম ভালো কাজ করে। এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। বাচ্চা হওয়ার পর যদি দেখা যায় যে তার হাত পা নীল হয়ে গেছে, মানে তার শরীরে অক্সিজেনের অভাব দেখা দিছে, তার ওষুধ হবে কার্বোভেজ বা লরোসেরাসাস। আর যদি এটা দীর্ঘদিনের হয়, ক্রনিক হয়ে যায়, তাহলে তার ওষুধ হবে আর্নিকা বা ভ্যানাডিয়াম মেটালিকাম। এখন আমরা শিশুদের রোগে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে কয়েকটা ওষুধ নিয়ে আলোচনা করা হবে, পরবর্তী ক্লাসে আরো কয়েকটা ওষুধ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম ওষুধটা হলো টিউবারকুলিনাম। খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, বাচ্চাদের কাছে খুব ভালো কাজ করে, আর এটা খুবই প্রয়োজন হয়। যদি কোনো শিশুর পারিবারিক ইতিহাসে টিবির ইতিহাস পাওয়া যায়, তাহলে যে ওষুধটি নির্দেশিত হোক না কেন, শিশুটিকে টিউবারকুলিনামের ডোজ দিতে হবে। যদি কোনো শিশুর পারিবারিক ইতিহাসে টিবির ইতিহাস পাওয়া যায়, তাহলে যে ওষুধটি নির্দেশিত হোক না কেন, শিশুটিকে টিউবারকুলিনামের ডোজ দিতে হবে। ডাক্তার বললেন 12 মাসে একবার টিউবারকুলিনামের একটি ডোজ দিতেন। যদি কারো পারিবারিক ইতিহাসে টিবির ইতিহাস থাকে, তাহলে সেই শিশুটিকে ডাক্তার বললেন 12 মাসে একবার টিউবারকুলিনাম দিতেন। অনেক সময় অনেক ঘন ঘন দিতে হয়, এটা কেস অনুযায়ী। টিউবারকুলিনামের রোগীদের নখ চকচকে থাকে। যে উপরে যে ছবিটা দেখতেছি, এই ছবিতে দেখেন নখে যেন নেল পালিশ দেওয়া আছে এমন বোঝা যাইতেছে। এটা কিন্তু টিউবারকুলিনামের খুব গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। এই একটা লক্ষণের উপর ভিত্তি করে আপনি যে কোনো রোগীকে আপনি টিউবারকুলিনাম দিতে পারবেন। আমরা যখন পলিকেটস মেডিসিন আলোচনা করব ইনশাআল্লাহ, তখন ডাক্তার পি শঙ্করনের একটা টিউবারকুলিনাম একটা কেস আছে, খুব সুন্দর, ওটা ইনশাআল্লাহ তুলে ধরবো। উনি বিভিন্ন ওষুধ দিয়ে ব্যর্থ হয়েছেন, হওয়ার পরে শুধুমাত্র একটা লক্ষণের উপর ভিত্তি করে টিউবারকুলিনাম দেওয়ার পরে রোগী ভালো হয়। টিউবারকুলিনামের রোগীদের নখ চকচকে থাকে এবং তাতে সাদা স্পট দেখা দেয়। অনেক শিশুদের নখে এমন সাদা স্পট দেখা দেয়, তাদের জন্য কিন্তু টিউবারকুলিনাম ভালো কাজ করে। এর শিশুরা যে জিনিস তাকে অসুস্থ করে তোলে তা তারা পছন্দ করে, যেমন তারা খোলা বাতাস পছন্দ করে, কিন্তু খোলা বাতাসে গেলে তারা অসুস্থ হয়ে যায়। নখে সাদা স্পটের প্রধান 4টি ওষুধ হলো, যে সকল শিশুদের নখে সাদা স্পট দেখা দেয় তাদের জন্য 4টা মেডিসিন ভালো কাজ করে: ফসফরাস, ক্যালক্রিয়াফস, টিউবারকুলিনাম, সাইলেশিয়া। ফসফরাস, ক্যালক্রিয়াফস, টিউবারকুলিনাম, সাইলেশিয়া, এই 4টা মেডিসিন নখে সাদা স্পটের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নখে সাদা স্পট দেখে কিন্তু আমরা রোগীর জন্য খুব সহজে এই 4টা মেডিসিন থেকে যে কোনো একটা মেডিসিন তার লক্ষণ অনুযায়ী নির্বাচন করতে পারবো। খোলা বাতাস পছন্দ করে, কিন্তু খোলা বাতাসে গেলে তারা অসুস্থ হয়ে যায়। এর প্রধান ওষুধগুলো হলো ক্যালক্রিয়াকাম, ফসফরাস, টিউবারকুলিনাম। ক্যালক্রিয়াকাম, ফসফরাস, টিউবারকুলিনাম খোলা বাতাস পছন্দ করে, কিন্তু খোলা বাতাসে গেলে তারা অসুস্থ হয়ে যায়। এই 3টি ওষুধের রোগীরা শীতকাতর হওয়া সত্ত্বেও খোলা বাতাস পছন্দ করে, কিন্তু খোলা বাতাসে গেলে তারা অসুস্থ হয়ে যায়। আগে বললাম যে টিউবারকুলিনামের রোগীরা যেটা তাকে অসুস্থ করে সেটাই সে পছন্দ করে। টিউবারকুলিনামের রোগীদের ঘরে গেলে দেখা যায় চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি এখন যে স্থানে আছে 1 মাস পর সে জায়গায় নেই, অর্থাৎ তারা সবসময় পরিবর্তন চায়। টিউবারকুলিনামের রোগীদের ঘরে গেলে দেখা যায় চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি এখন যে স্থানে আছে 1 মাস পর আর সেই জায়গায় নেই, অর্থাৎ তারা সবসময় পরিবর্তন চায়। তারা সবকিছুতেই পরিবর্তন চায়, তারা একভাবে সবসময় থাকতে চায় না। এটা কিন্তু টিউবারকুলিনামের খুব গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। যখন টিউবারকুলিনামের রোগীদের মাথা ব্যথা দেখা দেয়, তখন তারা রাগের সাথে তাদের চুল টানে। যখন তাদের মাথা ব্যথা দেখা দেয়, তখন তাদের প্রচন্ড রাগ হয়। এই রাগের সাথে তারা তাদের চুল টানতে থাকে। এই লক্ষণটি বেলাডোনাতেও আছে, কিন্তু টিউবারকুলিনাম হলো এর প্রধান ওষুধ। অর্থাৎ বোঝা গেল যে
মাথা ব্যথার সময় রাগের সাথে মাথার চুল টানে বেলাডোনা এবং টিউবারকুলিনামের রোগীরা। কিন্তু টিউবারকুলিনাম হলো প্রধান ওষুধ। টিউবারকুলিনামের রোগীরা তিন ভাবে তাদের রাগ প্রকাশ করে। টিউবারকুলিনামের রোগীরা তিন ভাবে তাদের রাগ প্রকাশ করে। এক, অভিশাপ দেওয়ার মাধ্যমে। দুই, নিজের উপর রাগ প্রকাশ করে। এক নাম্বার হলো অভিশাপ দেয়। দুই নাম্বার হলো নিজের উপর রাগটা প্রকাশ করে। তিন নাম্বার হলো অন্যের উপর বা জিনিসপত্রের উপর রাগ প্রকাশ করে। অন্যের উপর বা জিনিসপত্রের উপর রাগ প্রকাশ করে। এই তিন ভাবে টিউবারকুলিনামের রোগীরা তাদের রাগ প্রকাশ করে: অভিশাপ দেওয়ার মাধ্যমে, নিজের উপর বা অন্যের উপর বা জিনিসপত্রের উপর। টিউবারকুলিনামের 6টি কিওয়ার্ড হলো পরিবর্তনশীলতা, অর্থাৎ তারা সবসময় পরিবর্তন চায়। অধৈর্য, তারা খুবই অধৈর্য হয়, তারা ধৈর্য ধরতে পারে না। অল্পতেই অসন্তুষ্ট হয়ে যায়। ভ্রমণ করলে সন্তুষ্ট হয়, তারা ভ্রমণ করতে পছন্দ করে, ভ্রমণ করলে তারা সন্তুষ্ট হয়। অপূর্ণতার অনুভূতি দেখা যায়, মানে তাদের মধ্যে একটা অপূর্ণতার অনুভূতি সবসময় থাকে, এটা নাই ওটা নাই, নাই নেই। তারা সবকিছুতে না বলে। যদি টিউবারকুলিনামের শিশুকে বলা হয় তুমি এটা নাও, সে বলবে না। যদি তাকে বলা হয় খাও, সে বলবে না। গোসল করো, না। ঘুমাও, না। মানে তারা সবকিছুতে না বলে। মনে রাখতে হবে টিউবারকুলিনামের রোগীদের সবসময় নাক থেকে সর্দি জ্বর থাকে। এটা টিউবারকুলিনামের শিশুদের একটা গুরুত্বপূর্ণ সিম্পটম। জয়েন্টের বাজে একজিমা বা উদ্বেগ হলে এর প্রধান 4টি ওষুধ হলো টিউবারকুলিনাম, গ্রাফাইটিস, আর্সেনিক অ্যালবাম, হিপারসালভ। টিউবারকুলিনাম, গ্রাফাইটিস, আর্সেনিক অ্যালবাম, হিপারসালভ এই 4টা ওষুধের রোগীদের মানে চামড়ার বা জয়েন্টের বাজে একজিমা বা উদ্বেগ দেখা দেয়। আচ্ছা, আপনার কাছে কোনো পেশেন্ট আসলো, জয়েন্টের বাজে একজিমা বা উদ্বেগ নিয়ে আসলো। এখন আপনি এই 4টা মেডিসিন থেকে কিভাবে পার্থক্য করে তাকে একটা মেডিসিন দিবেন? সবাই একটা করে সিম্পটম বলেন, কোন সিম্পটমটা দিয়ে আপনি পার্থক্য করবেন? প্রথমে একজন বলেন টিউবারকুলিনাম কোন সিম্পটমের উপর ভিত্তি করে আপনি দিবেন? আপনার কাছে একটা পেশেন্ট আসলো জয়েন্টের বাজে একজিমা নিয়ে। এখন আপনাকে সহজ করে দিলাম 5,500 মেডিসিনের ভিতরে বা 4,500 মেডিসিনের মধ্যে মাত্র 4টা মেডিসিন আপনাকে দিলাম, যে এই 4টা মেডিসিনের মধ্যে একটা মেডিসিন হবে। এখন আপনি এই 4টা মেডিসিন থেকে কোন মেডিসিনটা দিবেন কোন লক্ষণের উপর ভিত্তি করে? রোগীর একজিমা কোন ধরনের হলে কোন মেডিসিনটা হবে? একবারে সহজ করে দিলাম। দুই একটা অন্তত বলেন। কেউ ওষুধ দিবেন না? 4টা মেডিসিন একসাথে দিয়ে দিবেন? তো ব্যথা থাকবে, পুষ থাকবে, টিউবারকুলিনামে রক্ত থাকবে, আর আর্সেনিকে তো গরমে উপশম থাকবে, গরমে জ্বালা থাকবে তার। গ্রাফাইটিস? গ্রাফাইটিসে কালো হবে আর আটাটা বের হতে পারে। আচ্ছা, আর অন্য কেউ বলবেন? সবাই একটা করে পার্থক্য মনে রাখেন, যে টিউবারকুলিনামের একজিমা বা উদ্বেগ হোক তাতে রক্তাধিক্যতা দেখা দিবে, মানে সেটা লাল থাকবে, প্রচন্ড লাল থাকবে, তা থেকে রক্ত নির্গত হইতে পারে। আমরা গ্রাফাইটিস সম্পর্কে তো সবাই জানি, যেটাকে কালো বর্ণ ধারণ করবে, 4-5টা একটা কালো বর্ণ ধারণ করবে, এটা শুষ্ক থাকবে এবং চুলকানোর ফলে হালকা কষ নির্গত হতে পারে। আর্সেনিকে তো আমরা সবাই জানি যে জ্বালা পোড়া থাকবে। এই একটা কথা তো সবাই বলতে পারতেন যে আর্সেনিকে জ্বালা পোড়া থাকবে, যেটা গরমে উপশম হয়, গরম সেক দিলে বা গরমে উপশম হবে, গরম প্রয়োগে উপশম হবে। হিপারসালফে অত্যন্ত শীতকাতর থাকবে বা ঠান্ডা সহ্য হবে না, ওই জায়গায় ঠান্ডা সহ্য হবে না, পুষ থাকতে পারে।
ইত্যাদি। এইভাবে যদি আমরা ওষুধগুলো পড়ি তাহলে কিন্তু আমরা রোগীর ক্ষেত্রে ওষুধ নির্বাচন করতে পারবো খুব সহজে। অনেক সময় নির্দিষ্ট কোনো রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধের নির্দিষ্ট শক্তি ভালো কাজ করে। অনেক সময় নির্দিষ্ট কোনো রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধের নির্দিষ্ট শক্তি ভালো কাজ করে। যেমন বোরিক ম্যাথমেটিকার ক্যালকিয়াকার্বের ইউরিন চ্যাপ্টারে উল্লেখ আছে বিছানায় প্রস্রাবের ক্ষেত্রে ক্যালকিয়াকার্বের 30 এবং টিবাকুলিনামের 1M ভালো কাজ করে। যেমন বোরিক ম্যাথমেটিকার ক্যালকিয়াকার্বের ইউরিন চ্যাপ্টারে উল্লেখ আছে বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রে ক্যালকিয়াকার্বের 30 এবং টিবাকুলিনামের 1M ভালো কাজ করে। যদি আমরা বোরিক ম্যাথমেটিকাতে যাই সেখানে লেখা আছে ক্যালকিয়াকার্বের ইউরিন চ্যাপ্টারে ইনুরেসিস ইউজ 30 অলসো টিবাকুলিনাম 1M এভাবে লেখা আছে। কৃমি বা বিছানা প্রস্রাবের ক্ষেত্রে সিনা, সালফার এবং টিবাকুলিনাম ভালো কাজ করে। প্রথম সিনা দিতে হবে, সিনা দেওয়ার পর কিছুদিন পর সালফার দিতে হবে, সালফারের পর টিবাকুলিনাম দিতে হবে, দিলে আমরা ভালো রেজাল্ট পাবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইকেল বা চেইন। মনে রাখতে হবে জন্মগত হার্টের সমস্যা থাকা সত্ত্বেও যদি টিবাকুলিনাম দেওয়া হয় তাহলে রক্তপাত দেখা দিতে পারে, যা টিবাকুলিনামের একমাত্র বিপজ্জনক ব্যবহার। অর্থাৎ যে সকল শিশুদের জন্মগত হার্টের সমস্যা আছে তাদেরকে ভুলেও টিবাকুলিনাম দেওয়া যাবে না। যদি টিবাকুলিনাম দেওয়া হয় তাহলে তাদের রক্তপাত দেখা দিতে পারে এবং শিশু মারা যেতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবধানতা, এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। শিশুদেরকে টিবাকুলিনাম দেওয়ার আগে জানতে হবে যে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা, না জানি না টিবাকুলিনাম দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা টিবাকুলিনাম না দিয়ে বেসিলিনাম দিতে পারি। যদি তার মধ্যে টিবাকুলিনামের লক্ষণ থাকে তাহলে তাকে টিবাকুলিনাম না দিয়ে বেসিলিনাম দিতে পারবো। টিউবারকুলার ধাতুগত রোগীদের ইনফ্লুয়েঞ্জা বা একুইড কোনো সমস্যার সাথে দুর্বলতা, কাশি এবং ক্ষুধামন্দা দেখা দিলে টিউবারকুলিনাম এবিআরে দ্রুত ক্রিয়া করে। টিউবারকুলার ধাতুগত রোগীদের ইনফ্লুয়েঞ্জা বা একুইড কোনো সমস্যার সাথে, যদি তার কোনো একুইড সমস্যার সাথে দুর্বলতা দেখা দেয়, কাশি দেখা দেয় এবং ক্ষুধামন্দা দেখা দেয়, তখন তাকে টিউবারকুলিনাম না দিয়ে টিউবারকুলিনাম এবিআরে দিলে দ্রুত রেজাল্ট পাওয়া যায়। মনে রাখতে হবে টিউবারকুলিনামের চেয়ে টিউবারকুলিনাম এবিআরে অনেক দ্রুত ক্রিয়া করে। মনে রাখতে হবে টিউবারকুলিনামের চেয়ে টিউবারকুলিনাম এবিআরে অনেক দ্রুত ক্রিয়া করে। একুইড ক্ষেত্রে টিউবারকুলিনাম এবিআরে খুব ভালো মেডিসিন। অবাধ্য, রাগী, বদমেজাজি, অধৈর্য শিশুদের ক্ষেত্রে যে সকল ওষুধ ভালো কাজ করে, যে সকল শিশুরা অবাধ্য, রাগী, বদমেজাজি, অধৈর্য তাদের জন্য টিউবারকুলিনাম, সাইলেশিয়া, এন্টিমক্রুড, প্রোটিয়াস ভালো কাজ করে। টিউবারকুলিনাম, সাইলেশিয়া, এন্টিমক্রুড, প্রোটিয়াস এই চারটা মেডিসিন অবাধ্য, রাগী, বদমেজাজি, অধৈর্য শিশুদের ক্ষেত্রে ভালো কাজ করে। যদি শিশু টিউবারকুলিনামের মতো অবাধ্য, রাগী, বদমেজাজি, অধৈর্য হয় এবং মতের বিপরীত হলে তাদের সমস্যা বৃদ্ধি দেখা দেয় তাহলে প্রোটিয়াস ভালো কাজ করে। প্রোটিয়াস কিন্তু বাউল নসল। বেসিলিনাম, শিশুদের দাঁত চাপা দেওয়ার ফলে বারবার শ্বাস প্রশ্বাস নালীতে সংক্রমণ দেখা দিলে বেসিলিনাম ভালো কাজ করে। বেসিলিনামের রোগীদের সহজেই ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে সরাসরি তা ফুসফুসকে আক্রান্ত করে। শিশুদের দাঁত চাপা দেওয়ার ফলে বারবার শ্বাস প্রশ্বাস নালীতে সংক্রমণ দেখা দিলে বেসিলিনাম ভালো কাজ করে। বেসিলিনামের রোগীদের সহজেই ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে সরাসরি তা ফুসফুসকে আক্রান্ত করে। ফুসফুসে প্রচুর সর্দি জমা হয়ে সাই সাই শব্দ হয়, শ্বাসকষ্ট দেখা দেয় এবং রাতে গাম দেখা দেয়। বেসিলিনামের শিশুদের কিন্তু রাতে গাম দেখা দেয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ক্যালকিরিয়া কার্বের শিশুরা সাধারণত নরম, অতিরিক্ত চর্বিযুক্ত, ফর্সা, শীতকাতর এবং অলস প্রকৃতির হয়। ক্যালকিরিয়া কার্বের শিশুরা সাধারণত নরম, অতিরিক্ত চর্বিযুক্ত, ফর্সা, শীতকাতর এবং অলস প্রকৃতির হয়।
তাদেরকে সাধারণত আশ্চর্যজনকভাবে ফিট দেখায়, কিন্তু মানসিক বা শারীরিকভাবে তাদের খুব বেশি এনার্জি থাকে না। তারা স্বাস্থ্যবান হলেও তাদের শরীরে এনার্জি খুব কম থাকে, শারীরিক হোক বা মানসিক হোক। প্রাথমিক জীবনে তারা প্রায় খুব বেশি ওজনের হয়, যদিও তাদেরকে খুব স্বাস্থ্যবান বলে মনে হয়, কিন্তু যখন পরীক্ষা করা হয় তখন পেশির চেয়ে নরম চর্বি বেশি পাওয়া যায়, অর্থাৎ তাদের শরীরে পেশির চেয়ে চর্বিটা বেশি থাকে। তাদের এপিফেসিসের বৃদ্ধির সাথে হাড় বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তাদের এপিফেসিসের বৃদ্ধির সাথে হাড় বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়, মানে বড় হাড়ের মাথাটাকে বলা হয় এপিফেসিস। তাদের এপিফেসিসের বৃদ্ধির সাথে হাড় বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। আমরা জানি যে ক্যালকিয়া কার্ভের শিশুদের পা বাঁকা হয়ে যায়। তাদের মাথা বড় থাকে, তাদের ফন্টানেলগুলো ধীরে ধীরে বন্ধ হওয়া এবং গাম হওয়ার প্রবণতা রয়েছে। তাদের মাথার তালুতে যে ফন্টানেলটা আছে এটা ধীরে ধীরে বন্ধ হয় এবং মাথায় প্রচুর গাম হয়। তারা শীতকাতর হওয়া সত্ত্বেও সামান্য পরিশ্রমে তাদের খুব গরম লাগে। তাদের রাতে গাম হয় এবং প্রায় পা কাভারের বাহিরে বের করে রাখে, অর্থাৎ তারা পা ডেকে রাখতে পারে না, পাটা বের করে রাখে। একটু বেশি বয়সের শিশুদেরকে মোটামুটি স্বাস্থ্যবান দেখায়, দেখতে ভালো পুষ্ট মনে হয়, কিন্তু মানসিক এবং শারীরিকভাবে তারা হয় অলস। তারা স্কুলে ধীর, খেলায় ধীর, অল্পতেই তাদের পায়ের গোড়ালি মচকে যায়, পেশি দুর্বল, পরিশ্রমে গাম হয় এবং অল্পতেই ঠান্ডা লেগে যায়। ক্যালকিয়া কার্ভের শিশুদের টনসিল, সার্ভিক্যাল গ্ল্যান্ড বৃদ্ধি পায় এবং পেট বড় থাকে। তাদের মনোবলের অভাব রয়েছে, সহজেই ভয় পায় এবং কর্মোদ্যোগের অভাবে ভোগে। তারা বসে থাকতে, সামান্য কিছু করতে বা কিছুই না করতে পছন্দ করে, কিন্তু তারা উপহাসের প্রতি সংবেদনশীল হয়, অর্থাৎ উপহাস সহ্য করতে পারে না। স্কুলে প্রায় একটি বা একাধিক বিষয়ে তাদের অসুবিধা হয়, মানে তারা কোনো একটি বিষয় বুঝতে তাদের সমস্যা হয়। তাদের একটি বা একাধিক বিষয় বুঝতে সমস্যা হয়। তারা এই বিষয়ে বোঝার চেষ্টা করে না, হাল ছেড়ে দেয়, এবং যদি তারা ক্লাসে কিছু না বুঝে তাহলে সে ক্লাসে কোনো প্রশ্ন করে না, কারণ তারা মনে করে ভুল বললে তাকে নিয়ে উপহাস করা হবে, মানে উপহাসের ভয়ে তারা কোনো প্রশ্নও করে না। যদি শিক্ষক তাকে কোনো প্রশ্নের জন্য দাঁড় করায় তাহলে দুশ্চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ ভুল যদি বলে তাহলে তাকে নিয়ে উপহাস করা হবে। এই ভয়ে বা এই দুশ্চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে যায়। শৈশবকালে তারা সাধারণত উদ্রাময়ে ভোগে এবং তাদের মল হয় ফ্যাকাশে। যখন তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তখন তারা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকে। এটা কিন্তু ক্যালকিয়া কার্ভের খুব গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। যখন তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তখন তারা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকে। উদ্রাময় দেখা দিলে তারা অসুস্থ হয়ে যায়, মানে মলত্যাগের পর তাদের সমস্যা বৃদ্ধি পায়। কোনো শারীরিক বা মানসিক পরিশ্রম বা কোনো ধরনের দ্রুত নড়াচড়ায় তাদের সমস্যা বৃদ্ধি পায়। তারা গাড়িতে এবং ট্রেনে অসুস্থ হয়ে যায়, মানে তারা কার সিকনেস এবং ট্রেন সিকনেসে ভোগে। তারা খুব গরম খাবার এবং গোশত অপছন্দ করে। তারা খুব গরম খাবার এবং গোশত অপছন্দ করে, কিন্তু আইসক্রিম খুব পছন্দ করে। মাঝে মাঝে ডিমের জন্য ভাজা হোক বা সিদ্ধ হোক তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। ক্যালকিয়া কার্ভের শিশুদের সবকিছুতে ভয় থাকে। যখন তারা একা থাকে তখন তারা নার্ভাস এবং ভীত থাকে। তারা পুরোপুরি সুখী হয় যখন কেউ তার কাছে থাকে, তখন তারা শান্তিতে বসে থাকে বা খেলা করে। অন্ধকার হয়ে গেলে তারা ঘরে আলো ছাড়া বিছানায় যেতে পারে না। যখন অন্ধকার হয়ে যায় তখন তারা বিছানায় যেতে হলে তাদের ঘরে লাইট জ্বালায় যায়। লাইট না জ্বালিয়ে তারা বিছানায় যেতে পারে না। তারা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে জেগে ওঠে এবং অন্ধকারে ভয়ঙ্কর মুখ দেখে। ব্রাইটা কার্ভ এবং ক্যালকিয়া কার্ভ উভয় ওষুধই ধীর, অলস ও মন্থর, কিন্তু তাদের মধ্যে পার্থক্য হলো ব্রাইটা কার্ভ কোনো কাজ শুরু করলে শেষ করে না, মাঝপথে রেখে দেয়,
কিন্তু ক্যালকিয়া কার্ভ কোনো কাজ শুরু করলে তা শেষ করে, কিন্তু ধীরে ধীরে করে, কিন্তু তারা সেটা শেষ করে। কিন্তু ব্রাইটা কার্ভ কাজটা শেষ করে না, মাঝপথেই রেখে দেয়। ক্যালকিয়া ফোর্স, যদি ক্যালকিয়া কার্ভের শিশুদের শরীর থেকে কিছুটা চর্বি কমতে থাকে বা হারাতে শুরু করে, টনসিল এবং সার্ভিক্যাল গ্ল্যান্ডগুলো বড় হওয়ার পরিবর্তে এডিনয়েডের বৃদ্ধি দেখা দেয়, স্কুলে কিছুটা ভালো করে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করলে মাথা ব্যথার প্রবণতা দেখা দেয় এবং তার কাজে হস্তক্ষেপ করা অপছন্দ করে, তখন বুঝতে হবে শিশুটি ক্যালকিয়া কার্ভ থেকে ক্যালকিয়া ফসে চলে গেছে। যখন ক্যালকিয়া কার্ভের শিশুরা কিছুটা শীর্ণ হতে থাকে, মানে তাদের শরীর থেকে চর্বি কমতে থাকে, টনসিল এবং সার্ভিক্যাল গ্ল্যান্ডের বৃদ্ধি হওয়া পরিবর্তে এডিনয়েডের বৃদ্ধি দেখা দেয় এবং স্কুলে কিছুটা ভালো করে কিন্তু শারীরিক বা মানসিক পরিশ্রম করলেই তাদের মাথা ব্যথা দেখা দেয় এবং তারা তাদের কাজে হস্তক্ষেপ অপছন্দ করে, তখন বুঝতে হবে শিশুটি ক্যালকিয়া কার্ভ থেকে ক্যালকিয়া ফসে চলে গেছে। তখন শিশুটি শীর্ণ এবং লম্বা হতে থাকে এবং বর্ধনশীল বেদনায় মানে গ্রোয়িং পেনে ভুগতে শুরু করে। যারা দ্রুত বৃদ্ধি পায় তাদের গ্রোয়িং পেন দেখা দেয়। ক্যালকিয়া ফসের শিশুরাও দ্রুত লম্বা হতে থাকে এবং শীর্ণ হতে থাকে, এর ফলে তাদের গ্রোয়িং পেন দেখা দেয়। মনে রাখতে হবে ক্যালকিয়া ফসের শিশুদের বর্ধনশীল বেদনা মানে গ্রোয়িং পেন মাংসপেশিতে দেখা দেয়, আর ম্যাগনেসিয়াম মেটালিকামের বর্ধনশীল বেদনা অর্থাৎ গ্রোয়িং পেন হাড়ে বিশেষ করে টিবিয়াতে দেখা দেয়। এখানে যে লাল করা আছে এটা হলো টিবিয়া বোন, এই টিবিয়া বোনে ম্যাগনেসিয়াম মেটালিকামের গ্রোয়িং পেন দেখা দেয়, আর ক্যালকিয়া ফসের গ্রোয়িং পেন মাংসপেশিতে দেখা দেয়। খুব গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, যে সকল শিশুরা দ্রুত বৃদ্ধি পায় এর ফলে যদি তাদের মাংসপেশিতে ব্যথা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে ক্যালকিয়া ফস, আর যদি হাড়ে দেখা দেয় বিশেষ করে টিবিয়াতে তাহলে তার ওষুধ হবে ম্যাগনেসিয়াম মেটালিকাম। আরেকটা হলো যদি দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে তাদের হাত পায়ে দুর্বলতা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে হিপোমেনাস। যে সকল শিশুরা দ্রুত বৃদ্ধি পায় এর ফলে যদি তাদের হাত পায়ে দুর্বলতা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে হিপোমেনাস। মাংসপেশিতে ব্যথা দেখা দিলে ক্যালকিয়া ফস, হাড়ে ব্যথা দেখা দিলে ম্যাগনেসিয়াম মেটালিকাম, আর হাত পায়ে দুর্বলতা দেখা দিলে হিপোমেনাস। ক্লিনিক্যাল টিপস, দন্তোদ্গমের সময় যে কোনো সমস্যায় যেমন উদ্রাময়, বদমেজাজ, খিঁচুনি ইত্যাদিতে ক্যালকিয়া ফস ভালো কাজ করে। যদি দন্তোদ্গমের সময় রোগীর মধ্যে উদ্রাময় দেখা দেয় বা রোগী বদমেজাজ থাকে, খিঁচুনি দেখা দেয় তাহলে তার ওষুধ হবে ক্যালকিয়া ফস। ঘাড় দুর্বল এর জন্য মাথা সোজা করে রাখতে পারে না, এর প্রধান চারটি ওষুধ হলো ইথুজা, অ্যাব্রোটেনাম, সারসাভেইলা, ক্যালকিয়া ফস। ইথুজা, অ্যাব্রোটেনাম, সারসাভেইলা, ক্যালকিয়া ফস এই চারটা ওষুধের শিশুরা তাদের মাথা সোজা করে রাখতে পারে না কারণ তাদের ঘাড় দুর্বল থাকে। মেরুদণ্ডের দুর্বলতার প্রধান চারটি ওষুধ হলো অ্যাব্রোটেনাম, ক্যালকিয়া ফস, ক্যালকিয়া ফ্লোর, সাইলেশিয়া। অ্যাব্রোটেনাম, ক্যালকিয়া ফস, ক্যালকিয়া ফ্লোর, সাইলেশিয়া এই চারটা ওষুধের শিশুদের মেরুদণ্ড দুর্বল থাকে। অনিচ্ছাকৃতভাবে দীর্ঘশ্বাস ফেলার প্রধান চারটি ওষুধ হলো ইগনেশিয়া, ক্যালকিয়া ফস, সিমিসিফিউগা, হেলিবোরাস। ইগনেশিয়া, ক্যালকিয়া ফস, সিমিসিফিউগা, হেলিবোরাস এই চারটা ওষুধের রোগীরা অনিচ্ছাকৃতভাবে দীর্ঘশ্বাস ফেলে। ক্যালকিয়া ফসের কিছু একুইড ব্যবহার। হাড় ফেটে গেলে বা ভেঙে গেলে ক্যালকিয়া ফস ভালো কাজ করে। যদি কারো হাড় ফেটে যায় বা ভেঙে যায় তাহলে তার জন্য ক্যালকিয়া ফস ভালো কাজ করে। যখনই খাওয়া শুরু করে তখনই পেটে শুল বেদনা দেখা দেয়, বিশেষ করে দন্ত উদ্গমের সময়। যদি শিশুদের দন্ত উদ্গমের সময় খাওয়া শুরু করলেই পেটে শুল বেদনা দেখা দেয় তাহলে ক্যালকিয়া ফস ভালো কাজ করে। স্কুলগামী ছেলে এবং মেয়েদের একুইড মাথা ব্যথা, বিশেষ করে যারা লম্বা এবং পাতলা গঠনের, তাদের জন্য ক্যালকিয়া ফস ভালো কাজ করে। মাংসপেশিতে বর্ধনশীল বেদনা, বিশেষ করে যারা লম্বা এবং পাতলা গঠনের, তাদের জন্য ক্যালকিয়া ফস ভালো কাজ করে। দন্তোদ্গমের সময়ের বিভিন্ন সমস্যায় ক্যালকিয়া ফস ভালো কাজ করে। দন্তোদ্গমের সময় যে সকল সমস্যা দেখা দেয়
সে সকল ক্ষেত্রে ক্যালকিয়াফস ভালো কাজ করে। দাঁতে যদি এনামেলের ক্ষয় হয়ে যায়, দাঁতে যদি এনামেল ক্ষয় হয়ে যায় তাহলে ক্যালকিয়াফস ভালো কাজ করে। এক্ষেত্রে ক্রিওজেটও ভালো কাজ করে। এই 6টা হলো হাড় ফেটে গেলে বা ভেঙে গেলে, খাওয়ার শুরু করার সাথে সাথে যদি পেটে শুল বেদনা দেখা দেয়, বিশেষ করে দন্ত উদ্গমের সময়, স্কুলগামী ছেলে ও মেয়েদের একুট মাথা ব্যথা, মাংসপেশিতে বর্ধনশীল বেদনা, বিশেষ করে যারা লম্বা এবং পাতলা গঠনের, দন্ত উদ্গমের সময় বিভিন্ন সমস্যা এবং দাঁতের এনামেল ক্ষয়, এই 6টা সমস্যায় ক্যালকিয়াফস খুব ভালো কাজ করে। দাঁতের এনামেলের ক্ষয়ে ক্যালকিয়াফস এবং ক্রিওজেট ভালো কাজ করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ক্রিওজেটের দাঁতের এই ক্ষয়ের সাথে মাড়ি থেকে রক্তপাত হয় এবং পুঁজ নির্গত হয়, আর ক্যালকিয়াফসের রোগীদের উদ্রাময় দেখা দেয়, মানসিকভাবে অভদ্র, বেপরোয়া এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে। ক্রিওজেটে দাঁতের এই ক্ষয়ের সাথে মাড়ি থেকে রক্তপাত হয় এবং পুঁজ নির্গত হয়, আর ক্যালকিয়াফসের রোগীদের উদ্রাময় দেখা দেয়। যদি তাদের দাঁতের ক্ষয় দেখা দেয় তখন তাদের উদ্রাময় দেখা দেয়, তখন তারা মানসিকভাবে অভদ্র, বেপরোয়া এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে। ক্লিনিক্যাল টিপস: দাঁত ভেঙে গেলে, পোকায় খেলে ক্যালকিয়াফ্লোর ভালো কাজ করে। যদি দাঁত ভেঙে যায়, পোকায় খায়, তাহলে ক্যালকিয়াফ্লোর ভালো কাজ করে। শিশুরা সঠিকভাবে বৃদ্ধি না পেলে, বিশেষ করে তারা দেরিতে হাঁটলে বা দেরিতে দাঁত উঠলে ক্যালকিয়াফস ভালো কাজ করে। তারা তাদের গাড় সোজা করে রাখতে পারে না। শিশুরা সঠিকভাবে বৃদ্ধি না পেলে, বিশেষ করে তারা দেরিতে হাঁটলে বা দেরিতে দাঁত উঠলে ক্যালকিয়াফস ভালো কাজ করে। তারা তাদের গাড় সোজা করে রাখতে পারে না। অনেক শিশুদের দেখা যায় তারা তাদের আঙ্গুল চষে। বৃদ্ধাঙ্গুলি চষার প্রধান দুটি ওষুধ হলো ক্যালকিয়াফস, ন্যাপটামিউর। ক্যালকিয়াফস, ন্যাপটামিউর শিশুরা তাদের বৃদ্ধাঙ্গুলি চষে। টিউবারকুলিনাম এবং ক্যালকিয়াফসের রোগীদের মধ্যে সহজে বিরক্ত, সহজে অসন্তুষ্টি, তাদের মাঝে অপূর্ণতা দেখা দেয় এবং দুঃখ পেলে ভালো কাজ করে। তাদের মাঝে অপূর্ণতা দেখা দেয় এবং দুঃখ পেলে টিউবারকুলিনাম এবং ক্যালকিয়াফস ভালো কাজ করে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো টিউবারকুলিনামের রোগীরা যখন বিরক্ত, অসন্তুষ্ট, ক্ষুব্ধ হয় বা দুঃখ পায় তখন তারা ভ্রমণ করতে চায়। টিউবারকুলিনামের রোগীরা যখন বিরক্ত, অসন্তুষ্ট, ক্ষুব্ধ হয় বা দুঃখ পায় তখন তারা ভ্রমণ করতে চায়, ঘরের বাইরে কিছু করতে চায়। আর ক্যালকিয়াফসের রোগীরা যখন বিরক্ত, অসন্তুষ্ট, ক্ষুব্ধ হয় বা দুঃখ পায় তখন তারা নিজের ক্ষতি করতে চায় বা মাদক নিতে চায়। ক্যালকিয়াফসের রোগীরা যখন বিরক্ত, অসন্তুষ্ট, ক্ষুব্ধ হয় বা দুঃখ পায় তখন তারা নিজের ক্ষতি করতে চায় বা মাদক নিতে চায়। আমরা কিন্তু খুব সহজে টিউবারকুলিনাম এবং ফসফরাসের মধ্যে পার্থক্য করতে পারতেছি। টিউবারকুলিনামের রোগীরা বিরক্ত, অসন্তুষ্ট, ক্ষুব্ধ হলে বা দুঃখ পেলে তারা ভ্রমণ করতে চায় বা ঘরের বাইরে কিছু করতে চায়। আর ক্যালকিয়াফসের রোগীরা যখন বিরক্ত, অসন্তুষ্ট, ক্ষুব্ধ হয় বা দুঃখ পায় তখন তারা নিজের ক্ষতি করে বা মাদক নেয়। ক্যালকিয়া গ্রুপের রোগীদের বিভিন্ন বিষয়ে ভয় রয়েছে। শুধু ক্যালকিয়াফসের রোগীরা কুকুর এবং বিড়াল ছাড়া অন্য কিছুতে ভয় পায় না। ক্যালকিয়া গ্রুপের রোগীদের বিভিন্ন বিষয়ে ভয় রয়েছে। শুধু ক্যালকিয়াফসের রোগীরা কুকুর এবং বিড়াল ছাড়া অন্য কিছুতে ভয় পায় না। কুকুর এবং বিড়াল ছাড়া অন্য কিছু ভয় পায় না এর প্রধান ওষুধগুলো হলো ক্যালকিয়াফস, টিউবারকুলিনাম, বেসিলিনাম। ক্যালকিয়াফস, টিউবারকুলিনাম, বেসিলিনামের রোগীরা কুকুর এবং বিড়াল ছাড়া অন্য কিছু ভয় পায় না। তারা শুধুমাত্র কুকুর এবং বিড়ালকে ভয় পায়। ক্যালকিরিয়া সিলিকেটা: যদি মাথায় প্রচুর ঘাম, প্রচুর বয়সের সাথে কোষ্ঠকাঠিন্য, শিশুদের মধ্যে মারাত্মক আত্মবিশ্বাসের অভাব এবং শিশু খুবই দুর্বল ও শীর্ণ হয় তাহলে ক্যালকিরিয়া সিলিকেটা ভালো কাজ করে। যদি মাথায় প্রচুর ঘাম, প্রচুর বয়সের সাথে কোষ্ঠকাঠিন্য, শিশুদের মধ্যে মারাত্মক আত্মবিশ্বাসের অভাব এবং শিশু খুবই দুর্বল ও শীর্ণ হয় তাহলে ক্যালকিরিয়া সিলিকেটা ভালো কাজ করে। এখানে কিন্তু মাথায় প্রচুর ঘাম হওয়া, প্রচুর বয়
এর সাথে কোষ্ঠকাঠিন্য, এগুলো হলো ক্যালকেরিয়ার সিমটম। আর মারাত্মক আত্মবিশ্বাসের অভাব, দুর্বল, শীর্ণ, এটা হলো সাইলিশিয়ার সিমটম। যখন এই দুইটা একসাথে পাওয়া যাবে তখন ক্যালকেরিয়া সিলিকাটা ভালো কাজ করে। যখন কোনো রোগীর মধ্যে একসাথে এই দুইটা সিমটম, দুই ধরনের সিমটম পাওয়া যাবে, কিছু সিমটম ক্যালকেরিয়া থাকবে এবং কিছু সিমটম সাইলিশিয়া থাকবে, তখন তার জন্য ক্যালকেরিয়া সিলিকাটা ভালো কাজ করে। ক্যালকেরিয়া এবং সাইলিশিয়ার মধ্যে যে সকল মিল রয়েছে, উভয় ওষুধই শীতকাতর, উভয় ওষুধই কোষ্ঠকাঠিন্য ভোগে, উভয়েরই মাথায় প্রচুর ঘাম হয়, উভয় ওষুধই ঠান্ডা খাবার পছন্দ করে। কিন্তু যখন কোনো রোগীর মধ্যে একই সাথে প্রচুর ভয়, আত্মবিশ্বাসের অভাব, দুর্বলতা এবং শীর্ণতা, অর্থাৎ যখন একই সাথে ক্যালকেরিয়া এবং সাইলিশিয়ার লক্ষণ দেখা দেয়, তখন ক্যালকেরিয়া সিলিকাটা ভালো কাজ করে। তিনটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস দিয়ে আছে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই ভালোভাবে মনে রাখবো। ক্যালকেরিয়া ধাতুগত রোগীদের বারবার কিডনি পাথর দেখা দিলে ক্যালকুলাস রেনালিস ভালো কাজ করে। ক্যালকেরিয়া ধাতুগত রোগীদের বারবার কিডনির পাথর দেখা দিলে ক্যালকুলাস রেনালিস ভালো কাজ করে। ক্যালকেরিয়া ধাতুগত রোগীদের বারবার আঁচিল বা ফোড়া দেখা দিলে ক্যালকেরিয়া ক্যালসিনাটা ভালো কাজ করে। ক্যালকেরিয়া ধাতুগত রোগীদের ঘন হলদে পিণ্ডময় স্রাব নির্গত হলে ক্যালকেরিয়া সালফ ভালো কাজ করে। ক্যালকেরিয়া ধাতুগত রোগীদের ঘন হলদে পিণ্ডময় স্রাব নির্গত হলে ক্যালকেরিয়া সালফ ভালো কাজ করে।